আমরা পাইথন ফ্লাস্কের একটি নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। সো এই প্লেলিস্টে আপনাদের সঙ্গে থাকবো আমি মোহাম্মদ আজিজুল হাকিম। আমি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মরত আছি। সো আমাদের এই প্লেলিস্টের মূল উদ্দেশ্যটা হচ্ছে ফ্লাস্ক একদম বেসিক থেকে প্রজেক্ট ডিপ্লয়মেন্ট পর্যন্ত যাওয়া। সো আমাদের এই প্লেলিস্টে মেইন ফোকাস থাকবে মেশিন লার্নিং প্রজেক্ট কিভাবে ডিপ্লয় করা যায় ফ্লাস্কের সাহায্যে। সো আমরা এই প্লেলিস্টের গোলটাকে 4 ভাগে ডিভাইড করতে পারি। সো প্রথমে আমরা কি করবো, আমরা জানবো যে ফ্লাস্কের বেসিক গুলো কি। সো বেসিক বলতে আমরা একদম ইনস্টলেশন থেকে শুরু করবো, যে কিভাবে ফ্লাস্ক ইনস্টল করতে হয়, ফ্লাস্কের স্ট্রাকচার গুলো কি কি, কোন ফোল্ডারে কি থাকবে, কিভাবে একটা প্রজেক্ট সেটআপ করলে ভালো হবে, এই সবকিছু মিলিয়েই আমাদের প্রথম পোর্শনটা থাকবে প্লেলিস্টে। তারপরের পোর্শন, যেটা আমাদের অনেকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, সেটা হচ্ছে আমরা মেশিন লার্নিং দিয়ে অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি। আমরা বিভিন্ন ধরনের কোড রান করাই, বিভিন্ন মডেল রান করাই, বিভিন্ন ধরনের কাজ করে থাকি। কিন্তু আমি যদি একজন নন প্রোগ্রামার মানুষকে আমার কাজটা দেখাইতে চাই, সো আমি তাকে আমি সে কোলাবে করলাম, আমি কোলাবের নোটবুকের লিঙ্ক দিলাম, বা আমি পাইথনে কোড করলাম, পাইথন কোডের লিঙ্কটা দিলাম। সো যার কোডিং সম্পর্কে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই, উনি আমার মেশিন লার্নিং কোড থেকে সহজে কিছু বোঝা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু আমি যদি আমার মেশিন লার্নিং মডেলটাকে, আমার প্রজেক্টটাকে একটা ওয়েবের ইন্টারফেস দিয়ে দিই, একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলি, যেখানে এসে কি করবে, ইউজাররা সার্টেন কিছু ইনপুট দিবে এন্ড আমার মেশিন লার্নিং মডেল ব্যাকগ্রাউন্ডে রান করে সেটার উপর বেস করে আউটপুট দিবে। সো এইটা আমার প্রজেক্ট শোকেসিংটাও ভালো করবে, আমার সিভিতে প্রজেক্ট অ্যাড করতেও সহায়তা করবে। সো বেসিক্যালি আমাদের প্লে লিস্টের মেইন টার্গেট এইটাই। সো আমরা মাল্টিপল প্রজেক্ট এখানে মেশিন লার্নিং প্রজেক্ট এখানে করবো, এন্ড সেগুলো কিভাবে ফ্লাস্কে ইন্টিগ্রেট করে সেটা আমরা দেখব। কিন্তু আমাদের এই প্লে লিস্টের কোর ফোকাস কিন্তু ফ্লাস্ক। সো মেশিন লার্নিং ট্রেনিং বা মডেল ট্রেনিং কিভাবে করে, এগুলো আমাদের প্লে লিস্টের পার্ট হবে না। ওকে, সো দেখেন, পোর্টফোলিও ওয়েবসাইট সবারই প্রয়োজন হয়। আমি যদি আমার সিভিতে আমার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট দেই, এটা অনেক ভালো দেখে। সো আমরা অনেক সময় স্ট্রাগল করি যে ওয়েব ডেভেলপমেন্টের অনেক বেশি নলেজ লাগবে কিনা। সো আমরা এই প্লেলিস্টে পোর্টফোলিও ওয়েবসাইটের একটা পোর্শন রেখেছি, যেখানে আপনারা খুব সহজেই ফ্লাস্কের সাহায্যে নিজেদের একটা ডাইনামিক এবং সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং এর পাশাপাশি কিছু হচ্ছে আমরা অ্যাডভান্স ফ্লাস্কের কনসেপ্ট রাখবো, রেস্ট এপিআই তৈরি, মঙ্গোডিবির সাথে কানেকশন, এই সব। সো আমাদের প্লেলিস্টে 25 থেকে 30টার মতো ভিডিও থাকবে, এবং আমরা প্রত্যেকটা টপিকে 1 বাই 1 ভিডিওগুলো বানাবো। সো এই কোর্সে, এই প্লেলিস্টের করার আগে আপনাদের প্রিভিয়াস কিছু নলেজ থাকা বাধ্যতামূলক। যেমন আপনাকে পাইথন জানতেই হবে, কারণ ফ্লাস্ক যেহেতু পাইথনের ফ্রেমওয়ার্ক, আমরা যদি পাইথন না জানি, পাইথনের বেসিক্স না জানি, তাহলে সিনট্যাক্স গুলো মনে হবে যে আমরা আসলে কি লিখছি, এটার মিনিংটা বুঝতে আপনাদের প্রবলেম হবে। সো মোটামুটি পাইথনের একটু বেসিক নলেজ, যে পাইথনে কোন সিনট্যাক্স দিয়ে আসলে কি করা হয়, এই ধরনের নলেজটা আপনাদের থাকবে। এছাড়া ফ্লাস্কে ওয়েব ডেভেলপমেন্টের সময় আমাদের এইচটিএমএল সিএসএস এই ধরনের ফাইলের প্রয়োজন হবে। সো এই কোর্সটা এইচটিএমএল সিএসএস এইটার দিকেও ফোকাস করবে না। সো আপনাদের এটার একটু প্রিভিয়াস নলেজ থাকলে খুবই ভালো। সো আপনারা এইচটিএমএল সিএসএস জন্য বিভিন্ন রিসোর্স দেখতে পারেন, যেমন W3 স্কুলের যে ডকুমেন্টেশন আছে, ওয়েবসাইটটা আছে, এটা খুবই ভালো। এবং আপনাকে মেশিন লার্নিং এর একটু প্রায়র নলেজ রাখতে হবে যদি আপনি মেশিন লার্নিং প্রজেক্ট ফ্লাস্কের সাহায্যে ডিপ্লয় করতে চান। কেন? কারণ আমরা এখানে ট্রেনিংটা দেখাবো না, আমরা ধরে নিব আপনি একটা মডেল ট্রেনিং পর্যন্ত আপনার নলেজ আছে। সো ওই মডেল ট্রেনিং এর পরের ফেজ, যেটাতে আমরা ডিপ্লয় করবো আমাদের মেশিন লার্নিং প্রজেক্টটাতে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ইন্টারফেস দিব, সেই কাজটুকু আমাদের প্লেলিস্ট কভার করবে। সো আমরা কি ধরনের মেশিন লার্নিং প্রজেক্ট করবো সেটা যদি বলি, যেমন আমরা হাউস প্রাইস, এটা একটা মেশিন লার্নিং এর প্রজেক্ট আছে, এইটা আমরা ফ্লাস্ক দিয়ে ডিপ্লয় করবো। সো এইভাবে রিয়েল টাইম স্টক প্রাইস প্রেডিকশন, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, মুভি রিকমেন্ডেশন সিস্টেম, রিয়েল টাইম ওয়েদার প্রেডিকশন, টেক্সট সামারাইজেশন, এন্ড এই কয়টা সবকিছুই আমরা বলতে পারি যে মেশিন লার্নিং, এনএলপি এগুলোর মধ্যে পড়ে। আর লাস্টলি আমরা যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েশন, সেটা শিখি। ওকে, সো আমাদের এই পুরো কোর্সের পুরো প্লেলিস্টের সবগুলো কোড, সবগুলো মেটেরিয়াল আপনারা গিটহাবে পাবেন। সো এই গিটহাব লিংক এই প্লেলিস্টের ডিসক্রিপশন থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। সো আমরা যদি লিংকটাতে যাই, এখানে দেখেন পুরো কোর্সের ওভারভিউ দেওয়া আছে, এবং আপনারা যারা আমার সঙ্গে কানেক্ট হতে চান, আমার লিংক দেওয়া আছে। সো আপনারা এখানে ক্লিক করে আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন, এবং আপনাদের যদি কোনো কোয়েরি এবং সাজেশন থাকে যে প্লেলিস্টটা এইভাবে ইমপ্রুভ করা যায়, এই টপিক দিলে ভালো হয়, সেটা আমি মাথায় রাখবো। এন্ড এখানে আমাদের হচ্ছে প্রত্যেকটা, অর্থাৎ প্রবেবল যে 26 to 30, 26 থেকে 30টা যে ভিডিও বানানোর কথা আমরা বলেছি, সবগুলো ভিডিও এখানে একটা ব্রেকডাউন দেওয়া আছে। সো বেসিক এর মধ্যে আমরা কি শিখবো, যেমন ফ্লাস্ক ইনস্টল করা শিখবো, ফ্লাস্কের প্রজেক্ট সেটআপ করা শিখবো, প্রজেক্টের স্ট্রাকচার গুলো কি এগুলো শিখবো, কিভাবে ইউজার ইনপুট নিতে হয়, কিভাবে রাউটিং করতে হয়, তারপরে কিভাবে স্ট্যাটিক ফাইলগুলো আমি ফ্লাস্কের সাথে কানেক্ট করবো। এরপরে আমরা বিভিন্ন ধরনের মেশিন লার্নিং প্রজেক্ট ডিপ্লয় করা শিখবো, যে কিভাবে আমরা ইউজার ইনপুট দিচ্ছে সেটার উপর বেস করে, বা ইউজারের সার্টেন কিছু ইনফরমেশন নিয়ে সেটার উপর আমার মেশিন লার্নিং মডেল রান করিয়ে তাকে একটা আউটপুট দেখাবো। ওকে, তারপর আমরা নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট বানানো শিখবো, যেটা আমরা অলরেডি বলেছি। এরপরে আমরা রেস্ট এপিআই বিল্ড করা শিখবো ফ্লাস্ক ফর মেশিন লার্নিং মডেলের জন্য। আমরা হিরোকো ডিপ্লয়মেন্টটা শিখবো, এন্ড আরো কিছু টপিক শিখবো, যা আমাদের ফ্লাস্কের মোটামুটি এ টু জেড যতটুকু জানা পুরো প্লেলিস্ট সেটাই কভার করবে। আপনাদের থ্যাংক ইউ জানিয়ে এই প্লেলিস্টটা শুরু করছি। ইনশাআল্লাহ আমরা এই পুরো প্লেলিস্ট জুড়ে ফ্লাস্ক সম্পর্কে জানবো। থ্যাংক ইউ। তো আমরা করবো ফ্লাস্ক আসলে কি। আমরা বলতে পারি ফ্লাস্ক একটা লাইট ওয়েট মাইক্রোওয়েভ ফ্রেমওয়ার্ক পাইথন। ফ্লাস্কের সবচেয়ে বড় সুবিধা হলো যে এখানে ওয়েব অ্যাপ্লিকেশন খুবই দ্রুত বিল্ড করা যায়, এবং এখানে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি আছে। সো ফ্লাস্ক কেন আমরা চয়েস করবো? ফার্স্ট অফ অল, ফ্লাস্ক খুবই সিম্পল, ফ্লাস্ক খুবই মিনিমাল, অ্যান্ড ফ্লাস্কের এনভায়রনমেন্টটা খুবই ডেভেলপার ফ্রেন্ডলি। এইসব কারণে ফ্লাস্কটা আমরা শুরু করছি। ওকে, সো প্রথমে একটা কথা বলা যে মাইক্রো ফ্রেমওয়ার্ক, এই কথাটার মানে। সো দেখেন, আমরা যদি পাইথনের আরেকটা ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক যেমন জ্যাঙ্গোর কথা চিন্তা করি, সো জ্যাঙ্গোতে বিল্ট ইন সবকিছু আছে, যেমন ফর্ম হ্যান্ডেলিং,
ডাটাবেজ অ্যাবস্ট্রাকশন, অথেন্টিকেশন, এই জিনিসপত্র। কিন্তু এইখানে আমরা এই সেম কাজগুলো করতে পারি, কিন্তু ফ্লাস্কে এগুলো বিল্ট ইন নেই। তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি? যেমন ফ্লাস্কের ফর্ম কিভাবে হ্যান্ডেল করতে পারি? সো ফ্লাস্কের একটা অপশন আছে WTF। সো এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা ফর্ম হ্যান্ডেল করতে পারবো। ঠিক তদ্রুপ ফ্লাস্কের SQL আলকেমি আছে, যেটা দিয়ে আমরা ডাটাবেজের বিভিন্ন অপারেশন চালাতে পারি। ফ্লাস্কের লগইন এক্সটেনশন আছে, যেটা দিয়ে আমরা কি করতে পারি? ইউজার অথেন্টিকেশন করতে পারি। সো এইখানে ফিচারগুলো, ফাংশনালিটিগুলো বিল্ট ইন না, কিন্তু আমরা এক্সটেনশন ইউজ করে করে ফাংশনালিটিগুলো ইউজ করতে পারি। এখন ফ্লাস্কের ইউজ কেসগুলো যদি আমরা চিন্তা করি, প্রথমে সেটা হচ্ছে যে আমরা এপিআই বিল্ড খুব ভালোভাবে করতে পারি ফ্লাস্কের সাহায্যে। এরপর আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য ফ্লাস্ক সুইটেবল টুল। যেমন আমি যদি একজন বিগিনার লেভেলের ডেভেলপার হই, সো ফ্লাস্ক আমার জন্য গো টু একটা টুলস হতে পারে। এবং ফ্লাস্কের স্কেলেবিলিটি আছে, আমি চাইলে একটু বড় ধরনের প্রজেক্ট করতে পারি। অ্যান্ড যেটা আমাদের এই প্লেলিস্টের মেইন টার্গেট, সেটা হচ্ছে মেশিন লার্নিং অথবা এআই যেসব মডেল আমরা ট্রেন করেছি সেগুলো কিভাবে ডিপ্লয় করা যায়। সো আমরা প্রথম যে কোশ্চেন আসবে যে এত কিছু থাকতে আমরা কেন ফ্লাস্ক শিখবো, ফ্লাস্কের ইম্পর্টেন্সটা কি? সো এটার আনসার এখানে আছে যে ফ্লাস্ক কেন প্রয়োজন। সো প্রথম কথা হলো ফ্লাস্ক খুবই মিনিমাল, খুবই সিম্পল, এবং যারা ওয়েব ডেভেলপমেন্টে অত কমপ্লেক্স সেটআপে যেতে চান না, শুধু এমএল ইন্টিগ্রেশন বা ছোটখাটো কিছু ওয়েব অ্যাপ্লিকেশন হলেই না, তাদের জন্য ফ্লাস্ক খুব ভালো একটা অপশন হতে পারে। সো ফ্লাস্ক এনভায়রনমেন্ট সেটআপটাও ইজি, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো সবকিছু মিলিয়ে এটাকে আমরা বলতে পারি খুবই বিগিনার ফ্রেন্ডলি। ফ্লাস্ক দিয়ে ডিজাইনিং করা যায়, এন্ড ডিজাইনিং এ আমি যথেষ্ট ফ্রিডম পাওয়া সম্ভব। এবং যে কথাটা একটু আগে বললাম যে ফ্লাস্কের এক্সটেনশন গুলোর সাহায্যে ফ্লাস্ক দিয়ে অনেক ধরনের ফাংশনালিটি কাজ করা যায়। যেমন আমরা চাইলে ফ্লাস্ক দিয়ে ইউজার অথেন্টিকেশন তৈরি করতে পারি, আমরা চাইলে ফ্লাস্ক দিয়ে ইউজার ফর্ম হ্যান্ডেল করতে পারি, এন্ড মেনি মোর। এবং আরেকটা জিনিস কি, যদিও ফ্লাস্ককে আমরা ছোট প্রজেক্টের জন্য ভালো মনে করে থাকি, কিন্তু তারপরেও যদি কোনো কারণে আমাদের বড় প্রজেক্টের প্রয়োজন হয়, এর এক্সটেনশন আছে এন্ড এর যে মডুলারিটি গুলো আছে, এর ফলে আমরা বড় ধরনের কমপ্লেক্স অ্যাপ্লিকেশনও বানাতে পারি। সো লার্জ প্রজেক্ট আমরা বলতে পারি ফ্লাস্কের সাহায্যে আমরা কমপ্লেক্স প্রজেক্ট করতে পারি, একটু বড় ধরনের ওয়েব প্রজেক্ট করতে পারি। ফ্লাস্কের কিছু কিছু কি ফিচার্স আছে সেগুলো একটু যদি আমরা দেখি, প্রথম সেটা হচ্ছে রাউটিং। এখন কোশ্চেন আসতে পারে রাউটিং জিনিসটা কি। ধরেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, যেমন আমরা একটা পেজ ডিজাইন করলাম যেটা হচ্ছে আমাদের হোম পেজ, তারপর আরেকটা পেজ আছে যেটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, আরেকটা পেজ আছে কন্টাক্ট আস পেজ। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট পেজ, এখন আমি আমার হোম পেজে কন্টাক্ট আস বাটন আছে, সেই বাটনে ক্লিক করলে কন্টাক্ট আস পেজে সুইচ হচ্ছে বা অ্যাবাউট পেজে সুইচ হচ্ছে। এই সুইচিংটা আসলে ফ্লাস্কের রাউটিং এর সাহায্যে করা হয়। সো ফ্লাস্কের ডাইনামিক রাউটিংও আছে, যেগুলো আমরা পরবর্তীতে দেখবো যে আসলে কিভাবে রাউটিং গুলো কাজ করে, এন্ড কোড ব্লকসও দেখবো। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সার্ভার। সো আমরা যেমন অন্যান্য ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয়তো আলাদা সার্ভার কানেকশনের প্রয়োজন হতে পারে, কিন্তু এইখানে ফ্লাস্ক আমি যখন রান করাবো তখন আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট ফ্লাস্কের কোড রান করাইলেই আমার পুরো প্রজেক্ট বা পুরো ওয়েব অ্যাপ্লিকেশনটা রান করবে। ওকে, সো এবং যখন আমরা এইটার কোড রান করাবো, খুব সহজভাবে বললে আমরা ভিএস কোড ইউজ করবো। সো ভিএস কোডে আমি প্রত্যেকটা স্টেপ, আমি হোম মেনুতে গেলাম, আমি অ্যাবাউট মেনুতে গেলাম, প্রত্যেকটা স্টেপ সেখানে লেখা উঠবে। এবং কোনো কারণে আমার ওয়েব পেজে যদি কোথাও ইরর দেখা দেয়, সেই ইররটাও আমি ওইখানে ডিটেল, অর্থাৎ ভিএস কোডের টার্মিনালে ডিটেল দেখতে পারবো যে আসলে কোথায় আমার ইররটা দেখা দিচ্ছে এবং কেন কেন। ওকে, এরপরে আমার জিঞ্জার টু একটা ফিচার আছে, যেমন আমাদের ডাইনামিক এইচটিএমএল এর জন্য জিঞ্জার টুর প্রয়োজন আছে। সো জিঞ্জার টু কি, এখানে ভ্যারিয়েবল গুলো কিভাবে লেখে, কন্ট্রোল স্ট্রাকচার কিভাবে লেখে, এবং এখানে ইনহেরিটেন্সের কনসেপ্ট কিভাবে ইউজ করা যায়, সবকিছুই আমরা এই প্লেলিস্টে কভার করব ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা ফ্লাস্ক আমাদের ডিভাইসে কিভাবে ইনস্টল করব সেই সম্পর্কে জানবো। সো আমাদের এই মেটেরিয়ালে আমি ডিটেলস লিখে দিয়েছি, আমাদের যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ইনস্টল করতে পারি, এন্ড যদি আমাদের ম্যাকওএস অথবা উবুন্টু সেটআপ হয়, অপারেটিং সিস্টেম হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ইনস্টল করতে পারি। সো আমি ধরে নিচ্ছি আপনাদের কম্পিউটারে ভিএস কোড ইনস্টল আছে এন্ড পাইথন ইনস্টল আছে, এবং যদি আপনাদের এটার ভিএস কোড বা পাইথন ইনস্টলেশন ভিডিওর প্রয়োজন হয়, কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে এই ভিডিওটা সম্পর্কে আপনারা জানতে চান বা এটা সম্পর্কে বুঝতে চান। ওকে, সো এরপরে যেটা আমাদের মেইন টাস্ক, আমরা সবার আগে যেটা আমাদেরকে করতে হবে, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমাদেরকে যেটা সবার আগে করতে হবে, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এখন কোশ্চেন আসতে পারে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কেন? দেখেন, কোনো কিছু যখন আমরা পাইথনের নতুন প্যাকেজ ইনস্টল করব, এটা ভালো প্র্যাকটিস যাতে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেইখানে ইনস্টল করি। এর বেনিফিটটা কি হবে, কোনো কারণে এটা যদি আমার এক্সিস্টিং কোনো প্রজেক্টের এনভায়রনমেন্টের সাথে কলিশন করে, সেই কলিশন করা বা আমার এক্সিস্টিং প্রজেক্টের সাথে কোনো ঝামেলা হওয়া, সেটাতে প্রবলেম হয়, এগুলো হবে না। সো সবার আগে আমরা তাহলে শিখি যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা আসলে কিভাবে ক্রিয়েট করব। সো এখানে একটা কথা বলে রাখি যে আমাদের উইন্ডোজের ক্ষেত্রে কমান্ডটা একটু ডিফারেন্ট হবে, আর উবুন্টুর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সো আমার যে ম্যাটেরিয়ালটা দেওয়া থাকবে সেখানে দুইটা কমান্ড লিখে দেওয়া আছে, উইন্ডোজের জন্য কি, উবুন্টু ম্যাকওএস এর জন্য কি। ওকে, সো বেসিক্যালি আমি একটা ফোল্ডার অলরেডি তৈরি করে নিয়েছি যেটা নাম হচ্ছে ফ্লাস্ক প্লেলিস্ট। সো এখানে আমার কাজ হচ্ছে এখন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। ওকে, সো এটা হচ্ছে আমার টার্মিনাল, এখানে আমি একটা কমান্ড দিব যাতে করে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়ে যায়। ওকে, সো আমি যদি ভার্চুয়াল এনভায়রনমেন্টের কথা চিন্তা করি যে আসলে কিভাবে তৈরি করবো এখানে, সো কমান্ডটা হচ্ছে যে আমাকে প্রথমে পাইথন 3 লিখতে হবে। সো আমি এখানে লিখে ফেললাম পাইথন 3, এরপরে -m, তারপরে VEN, এটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য লিখতে হবে, এবং স্পেস দিয়ে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম যেটা আমি দিতে চাই এখানে আমি সেটা দিতে পারি। সো আমি এখানে লিখে দিলাম মাই VEN। সো এটা হচ্ছে মাই ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এরকম একটা নাম দেওয়ার চেষ্টা। তো যখন আমি এন্টার দিয়েছি, দেখেন এই জায়গায় আমার একটা মাই ভিএনভি তৈরি হয়ে গেছে। সো
এই জায়গায় যখনই আমরা মাই ভিএনভি তৈরি হয়ে গেছে, তার মানে কি যে আমাদের এইখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। সো এই ফোল্ডারটা ছিল না, কিন্তু এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তো আমার নেক্সট টাস্কটা হবে যে এইটা আমার ইনস্টল করা। সো আমি যদি ইনস্টল করতে চাই তাহলে আমি কি করতে পারি, সরি, আমার হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করা। সো অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে লিখবো সোর্স, তারপরে আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটার নাম, দেন আমরা হচ্ছে /bin and /active। এই কথাটা যখন আমি লিখবো, দেখেন এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাই ভিএনভি এই কথাটা লেখা, তার মানে আমরা আমাদের এই প্রজেক্টে এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছি। ওকে, সো ভার্চুয়াল এনভায়রনমেন্টে থাকার পরে আমি এখন ফ্লাস্কটা আমাকে ইনস্টল করতে হবে। সো আমাদের ফ্লাস্ক ইনস্টলের কমান্ড হলো pip ইনস্টল ফ্লাস্ক। সো এটা pip ইনস্টল ফ্লাস্ক হতে পারে। ওকে, আবার উইন্ডোজের ক্ষেত্রে pip ইনস্টল ফ্লাস্ক দিলে কাজ করবে। সো আমরা এটা যদি দেই, সরি, এখানে হচ্ছে স্পেলিং মিস্টেক হয়েছে। ওকে, সো এই জায়গায় আমরা ফ্লাস্ক ইনস্টল করা শেষ এবং আমি একটা মেসেজ পাচ্ছি যে ফ্লাস্ক হচ্ছে আমার সাকসেসফুল ইনস্টল। সো তার মানে এখানে আমি ফ্লাস্কের কোড রান করাতে পারি। সো একটা বেসিক কোড, আসলে ফ্লাস্কের কোড কেমন হয় যদি আমরা কোড স্ট্রাকচার এখনো বুঝি না, আমি যদি নিয়ে এসে রান করাই, তো সে আমি এখানে আমার হচ্ছে বেসিক একটা ফ্লাস্ক কোড রান করাবো। তো যখনই আমি এই ফ্লাস্ক কোডটা রান করাবো, দেখেন এখানে এখনো আমার হচ্ছে ফ্লাস্কটাকে সে চিনতে পারছে না। এর কারণ কি, আমি নতুন যখন কোনো প্যাকেজ ইনস্টল করি, তারপর আমার টাস্ক হচ্ছে ভিএস কোডটাকে রিস্টার্ট দেওয়া। সো আমি যদি রিস্টার্ট না দিই তাহলে কি হবে, সে এই প্যাকেজটাকে চিনতে পারবে। যেমন ফ্লাস্ক আমার ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু তারপরে সে চিনতে পারছে। সো আমি এটা আমার ভিএস কোডটা আবার রিস্টার্ট করছি। সো এন্ড রিস্টার্ট করার পরে দেখেন এবার সে ফ্লাস্কটাকে চিনতে পারছে। তার মানে যে প্রবলেমটা আমি বলেছিলাম যে যদি আমরা রিস্টার্ট না করি তাহলে এই ফ্লাস্কটাকে সে চিনতে পারবে না। সো এটা হচ্ছে আমাদের কোডের স্ট্রাকচার। এখন কোথায় কি লিখেছি, কেন লিখেছি, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। সো আমি যদি এটা রান করাই, কোডটা রান করবে। সো এখানে দেখেন আমি কোড রান করানোর ফলে এই জায়গায় আমি একটা ওয়েব অ্যাড্রেস পাচ্ছি। সো আমি এটাতে যদি ফলো লিংকে যাই তাহলে কি হবে, আমার ওয়েব পেজটা ওপেন হবে। সো আমরা বুঝবো যে এখানে আসলে কি কোড লিখেছি, কেন লিখেছি, এই স্ট্রাকচারটা আমরা পরবর্তী ভিডিওতে বোঝার চেষ্টা করবো। থ্যাংক ইউ। গতদিন আমরা ফ্লাস্কের ইনস্টলেশন দেখেছিলাম, আজকে এবং একটা ডেমো কোড রান করেছি। আজকে ওই ডেমো কোডটা আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবো, যেহেতু এটাই ফ্লাস্কে আমাদের ফার্স্ট কোড। তো প্রথমে আমরা কি করেছি, ফ্লাস্ক ইম্পোর্ট করে নিয়েছি। এরপরে আমরা অ্যাপ নামক একটা ভ্যারিয়েবলে লিখেছি ফ্লাস্ক, দেন এর মাঝে একটা স্পেশাল ভ্যারিয়েবল লিখেছি যেটা হচ্ছে আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর। সো এই স্পেশাল ভ্যারিয়েবলের কাজটা কি, সো যখন এই কোডটা রান করবে এ আসলে বুঝতে পারবে যে আমার প্রজেক্টটা আসলে কোন ফাইল পাথে আছে, কোথায় আছে। এবং আমরা একটু পরে ফ্লাস্কের প্রজেক্ট স্ট্রাকচার দেখবো, সেখানে দেখবো এই প্রজেক্ট ফোল্ডারে স্ট্যাটিক, টেমপ্লেট এই নামগুলোতে ফোল্ডার থাকে। তো সেগুলো ইজিলি খুঁজে বের করার জন্য বা ইজিলি লোড করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। সো এরপরে আমরা একটা ডেকোরেটর লিখেছি যেটার মধ্যে ব্যাকস্ল্যাশ দিয়েছি। তো দেখেন ব্যাকস্ল্যাশ দিয়ে আসলে কোনো কিছু লেখা নেই। এই কথাটার মানে কি বুঝায়, এই কথাটার মানে বুঝায় এটা হচ্ছে আমার রুট ইউআরএল বা ল্যান্ডিং পেজ বা হোম পেজ। দেখেন ওয়েব অ্যাড্রেসে আমরা বিভিন্ন ওয়েব অ্যাড্রেসে যাওয়ার পরে স্ল্যাশ দিয়ে কোনো কিছু লেখা থাকে। সো এই যে স্ল্যাশ দিয়ে কোনো কিছু লেখা, এই লেখাটা আমরা বোঝাই যে আসলে কোন পেজে যাবে। তো এইখানে স্ল্যাশ দিয়ে কোনো কিছু লেখা নেই, তার মানে এটা আমার রুট ইউআরএল বা একটা হোম পেজ ডিটারমাইন করছে। সো যখন কোনো ইউজার এই সার্টেইন ওয়েব অ্যাড্রেসে রিকোয়েস্ট পাঠাবে তখন এই হোম ফাংশনটা যেন রান হয়। তার মানে যে কোনো ইউজার আমার এই যে ওয়েবসাইটটা আমি তৈরি করছি, এই ওয়েব পেজটা তৈরি করছি, এখানে যখন হোম পেজে রিকোয়েস্ট দিবে তখন সেই হোম ফাংশনটা রান করবে। এই হোম ফাংশন কি রিটার্ন করবে, ওয়েলকাম টু ফ্লাস্ক। সো এটা যে রান হয়, এইটা আমরা জাস্ট রান করলে বুঝতে পারবো। দেখেন এই জায়গায় যখন আপনি কোড রান করবেন একটা সার্টেইন ওয়েব অ্যাড্রেস বা একটা লোকাল হোস্টের অ্যাড্রেস তৈরি হবে। সো আমরা যদি এই লিঙ্কটা ফলো করি তাহলে গিয়ে দেখতে পারবো যে আমাদের একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। সো এই জায়গায় দেখেন ওয়েলকাম টু ফ্লাস্ক এই কথাটা লেখা আছে। সো এটা জাস্ট একটা সিম্পল ওয়েব পেজ যেখানে আমরা কি করেছি, একটা কথা লিখেছি ওয়েলকাম টু ফ্লাস্ক। সো এই জায়গায় আরেকটা লাইন ছিল আমাদের কোডে, সেটা একটু বোঝার চেষ্টা করি। এই জায়গায় আমরা কেন লিখেছি, এই কথাটা কেন লেখা হয়। সো এইটা লেখার কারণ আছে, খুব সহজে আমরা যদি এক্সপ্লেইন করি। দেখেন পাইথন ফাইলগুলো কখনো কখনো এই পাইথন ফাইলটা অন্য একটা পাইথন ফাইলে মডিউল হিসেবে ইউজ হতে পারে। সো যে যখন মডিউল হিসেবে ইউজ হবে, এই লাইনের নিচে যতগুলো কোড থাকবে সেই কোডগুলো আর ওই মডিউলে ইউজ হবে, অর্থাৎ যেই জায়গায় আমি একে মডিউল হিসেবে ইউজ করবো। তাহলে এই ফাইলটাকে যদি আমি মডিউল হিসেবে ইউজ করি, এই ইফের আগের যতগুলো লাইন আছে সেগুলো কোড ইউজ করা যাবে, কিন্তু এই ইফের পরবর্তী কোনো লাইন সেগুলো আমরা ইউজ করতে পারবো না। এটা আরো কিছু রিজন আছে, অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেইন করবো। ওকে, এন্ড এই জায়গায় আরেকটা কথা লেখা আছে অ্যাপ ডট রান, এই জায়গায় ডিবাগ ট্রু। সো ডিবাগ ট্রু এই কথাটা লেখার কারণ হইলো যেটা ফ্লাস্কের ডিবাগ মোডটা এনাবল করে, ডিবাগ মোডটা অ্যাক্টিভ করে। সো আমরা ডিবাগ মোড অ্যাক্টিভ থাকলে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প পাইতে পারি। সো সেটা আমরা ওভার দ্য কোর্স আস্তে আস্তে জানতে পারবো। সো বেসিক্যালি এই ছিল আমাদের বেসিক কোডের স্ট্রাকচার। কিন্তু যে কথাটা কিছুক্ষণ আগেই আমি বললাম যে ফ্লাস্কের একটা প্রজেক্ট স্ট্রাকচার থাকে। সো আমরা এবার প্রজেক্ট স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি যে ফ্লাস্কের প্রজেক্ট স্ট্রাকচারটা কেমন। সো আমি যদি এখানে আসি, দেখেন ফ্লাস্ক আমার একটা প্রজেক্ট আছে, সে আমার ফ্লাস্ক প্রজেক্টের নাম হচ্ছে মাই ফ্লাস্ক অ্যাপ। সো এই জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে অ্যাপ ডট পাই বা যে কোনো নাম, এটা হচ্ছে আমার মেইন ফাইল যেটাতে হচ্ছে আমি পাইথনে কোড লিখি। তাহলে এটার নাম অ্যাপ ডট পাই হইতে হবে নট নেসেসারিলি, আপনি যে কোনো নাম দিতে পারেন। সো আমার ফার্স্ট টাস্ক হবে আমরা হচ্ছে অ্যাপ ডট পাই নামক বা যে কোনো কিছু একটা পাইথন ফাইল তৈরি করে ফেলি। সো ফ্লাস্ক অ্যাপের মধ্যে দুইটা ফোল্ডার থাকে, স্ট্যাটিক অ্যান্ড টেমপ্লেটস। সো স্ট্যাটিক অ্যান্ড টেমপ্লেটস এই দুইটা ফোল্ডার আমাদের এখানে মাস্ট রাখতে হবে। সো মাস্ট রাখার কারণ কি, আমরা গতদিন বলেছি যে ফ্লাস্কে আমরা HTML CSS ইউজ করব। তো টেমপ্লেটস ফোল্ডারের মধ্যে যতগুলো আমার HTML ফাইল আছে এখানে সবগুলো HTML ফাইল থাকবে।
সো এই কথাটা এখানে আমরা বলেছি যে টেমপ্লেট কি কন্টেইন করে, অল দ্য এইচটিএমএল ফাইল, এই ফ্লাস্ক প্রজেক্টের যতগুলো এইচটিএমএল ফাইল আছে সেটা সে কন্টেইন করে। ওকে, এন্ড এই জায়গায় একটা কাজ কি, যে স্ট্যাটিকের কাজ হচ্ছে সিএসএস, জাভাস্ক্রিপ্ট অথবা ইমেজ এই ধরনের ফাইল স্টোর করা। তো আমরা যখন নেক্সট প্রজেক্ট গুলো করবো এই স্ট্রাকচারটাই ফলো করবো। এই জায়গায় আরেকটা কোশ্চেন আসতে পারে যে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি কেন লিখি। ধরেন যখন আমরা একটা প্রজেক্ট করি, তো যেহেতু আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে করছি, হয়তো বা ডিফারেন্ট লাইব্রেরি আমার ইনস্টল করা লাগতে পারে। সো সবগুলো লাইব্রেরি আমি যদি বারবার 4-5টা লাইব্রেরির জন্য বারবার কমান্ড দিই, এটা আমার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। সো রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি এই ফাইলে যদি আমার যেসব নেসেসারি ফাইল প্রয়োজন সেগুলো লিখে রাখি, এন্ড শুধু এই টেক্সট ফাইলটা রান করায়, এটা অটোমেটিক্যালি ওই 4-5টা লাইব্রেরি ইনস্টল করে ফেলবে। সো একটা স্ট্যান্ডার্ড প্রজেক্টে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি এটা ইউজ করা খুবই ভালো প্র্যাকটিস, এবং আমরা পরবর্তীতে শেষের দিকে গিয়ে যখন পুরো প্রজেক্ট করবো আমরা এই ধরনের রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইলটা ইউজ করবো। ওকে, সো আমরা এই যে ফাইল ক্রিয়েট করে আমরা দেখি যে টেমপ্লেটস ক্রিয়েট করে আসলে এইচটিএমএল ফাইল কিভাবে কানেক্ট করা যায়, এটা জাস্ট দেখবো। ওকে, সো আমরা যদি আমাদের কোডে যাই, সো এই জায়গায় কোনো কিছু নেই। সো আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলবো। তো দেখেন আমাদের স্ট্রাকচার কি বলে, আমার ফোল্ডারের নাম হবে টেমপ্লেটস। সো আমি আমার ফোল্ডারের নাম দিব হচ্ছে টেমপ্লেটস। সো আমি এখানে জাস্ট দেখেন এই জায়গায় নিউ ফাইল, নিউ ফোল্ডার এরকম অপশন আছে। সো আমরা নিউ ফোল্ডার তৈরি করবো। সো নিউ ফোল্ডার তৈরি করে এখানে নাম দিব টেমপ্লেটস। ওকে, সো এবার আমার নিউ ফোল্ডারের মধ্যে আমি যে কোনো ধরনের এইচটিএমএল ফাইল রাখতে পারি। ওকে, সো আমি এখানে গেলাম, এই জায়গায় ক্লিক করবো এন্ড দেন একটা নিউ ফাইল তৈরি করবো। দেখেন এই নিউ ফাইলটা কিন্তু টেমপ্লেটস ফোল্ডারের মধ্যে তৈরি হচ্ছে। সো আমি এখানে গিয়ে লিখবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, সো একটা কোশ্চেন আসতে পারে, এই যে এইচটিএমএল সিএসএস এগুলো আসলে আমরা শিখবো কোথায় থেকে? সো এইচটিএমএল সিএসএস আমাদের স্টাডি মার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ভিডিও আছে। তো আপনারা যদি প্রায়র নলেজ না থাকে তাহলে এইচটিএমএল সিএসএস এর ভিডিওগুলো কাইন্ডলি দেখে নেবেন, এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করতে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা তাহলে এখানে একটা কোড লিখি। সো জাস্ট সিম্পল একটা কোড এখানে আমরা লিখবো। ওকে, সো এই জায়গায় খুবই সিম্পল একটা কোড লেখা, সেটা হচ্ছে যে আমার এইচটিএমএল একটা ট্যাগের মধ্যে একটা হেড দেওয়া আছে। টাইটেলটা কি, যে আমাদের ওয়েব পেজে যে ট্যাবে লেখাটা থাকে, এন্ড বডিটা আমরা হেডিং ট্যাগের মধ্যে একটা কথা লিখে দিচ্ছি। সো আমরা এই ফাইলটাকে সেভ করে ফেলি এন্ড অ্যাপ ডট পাই। দেখেন এই জায়গায় এখনো কিন্তু আমার ওই কানেকশনটা হয়নি। সো এই জায়গায় আমি রিটার্নে জাস্ট আগে কি করেছি, আগে আমার ওয়েলকাম টু ফ্লাস্ক লেখাটা ডিরেক্ট লিখেছি। তো এবার আমরা একটা কাজ করবো, এবার অন্য একটা জিনিস ব্যবহার করবো, এইচটিএমএল টেমপ্লেট ব্যবহার করবো। সো এইচটিএমএল যদি ব্যবহার করি, এটা ব্যবহার করার জন্য ফ্লাস্কের রেন্ডার টেমপ্লেট নামক একটা জিনিস আছে, যেটাতে আমার এই এইচটিএমএল ফাইল রিড করতে সহায়তা করবে। সো আমি রেন্ডার টেমপ্লেটটাকে ইম্পোর্ট করে দিই। সো এরপরে আমি এখানে কি করবো, রিটার্ন এই লেখাটা না লিখে এই জায়গায় আমি লিখবো রেন্ডার টেমপ্লেট। সো কোন টেমপ্লেটটা সে রেন্ডার করবে, ইউজার যখনই হোম পেজে রিকোয়েস্ট দিবে সে কোন এইচটিএমএল ফাইলটা দেখাবে, আমরা এটার নাম দিয়েছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো আমরা যদি এটা লিখি যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমরা কোডের জাস্ট এই লাইনটা চেঞ্জ করেছি। তো এখানে কি হচ্ছে, আগে যেটা ছিল, আগে আমরা ডিরেক্ট কোডটা লিখে দিচ্ছি, এবার ডিরেক্ট কোড না লিখে একটা এইচটিএমএল ফাইলকে রেফার করছি। সো এই ফ্লাস্কের রেন্ডার টেমপ্লেট ওই এইচটিএমএল ফাইলটা হোম পেজে লোড করবে। ওকে, সো আমরা তাহলে এটা রান করাই দেখি। সো দেখেন এখানে একটা কথা লেখা আছে, আমরা এখনো ওই আগের কোডটা রান করাচ্ছি। সো এইখানে টার্মিনাল থেকে কোয়াইট করার উপায় হলো কন্ট্রোল সি দিতে হবে। সো আমি কন্ট্রোল সি দিলে এখান থেকে আমি বের হয়ে আসবো, এটাকে আমি সেভ করে নিলাম এন্ড রান যদি করি, সো আমি সেম ওয়েব পেজটাই পাবো। সো আমি সেটাতে যদি যাই, আমি এখানে একটা সার্টেন আপডেট দেখতে পাবো। দেখেন আগে এরকম ছিল, আমি লোড দিলাম, এখন এই কথাটা ডিফারেন্ট হয়ে গেছে। সো এটা হয়েছে এইচটিএমএল এর কারণে, এবং এই জায়গায় ফ্লাস্ক অ্যাপ লেখা হচ্ছে। সো আপনারা যারা এইচটিএমএল সম্পর্কে জানেন না, আমাদের এই স্টাডি মার্ক চ্যানেলে এইচটিএমএল ভিডিও আছে, সিএসএস ভিডিও আছে, কাইন্ডলি দেখে নেবেন। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী টপিক আলোচনা। আমরা ফ্লাস্কের বেসিক স্ট্রাকচার দেখেছি, যে ফ্লাস্ক প্রজেক্টে আসলে কিরকম স্ট্রাকচার থাকে, এবং সেখানে একটা এইচটিএমএল ফাইল কিভাবে কানেক্ট করা যায় ফ্লাস্কের সঙ্গে সেটা দেখেছি। তো এখানে আমরা রুটস সম্পর্কে জানবো। তো ব্যাপারটা কি, ধরেন আমার একটা ওয়েবসাইটে ডিফারেন্ট পেজ থাকে। তো আমরা যদি খুবই এন্ট্রি লেভেলের কথা চিন্তা করি, যে আমার ওয়েবসাইটে একটা হোম পেজ আছে, একটা অ্যাবাউট পেজ আছে, একটা কন্ট্যাক্ট পেজ আছে। সো এই যে ডিফারেন্ট তিনটা পেজ, সে তিনটাই আমার এইচটিএমএল পেজ। তার মানে কি, ইউজার আমার যে ওয়েব অ্যাড্রেস, সে লোকাল ওয়েব অ্যাড্রেস আমাদের কেমন ছিল, যেমন 127 পয়েন্ট সামথিং, তারপর এখানে 5000 লেখা ছিল। সো সে প্রথমে হোমে গিয়ে ল্যান্ড করবে, তারপর ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা যদি অ্যাবাউট লিখি তাহলে সে অ্যাবাউটে গিয়ে ল্যান্ড করবে, আবার ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা যদি কন্ট্যাক্ট লিখি তাহলে সে কন্ট্যাক্টে গিয়ে ল্যান্ড করবে। সো এই যে ডিফারেন্ট পেজে ল্যান্ড করা, এই কাজটাই করে এই অ্যাপ রাউটিং। এই কথাটাই বলা হয়েছে অ্যাপ রাউটিং ইজ ইউজ টু ম্যাপ দ্য স্পেসিফিক ইউআরএল উইথ দ্য অ্যাসোসিয়েটেড ফাংশন দ্যাট ইজ ইন্টেন্ডেড টু পারফর্ম সাম টাস্ক। সো এই রাউটিংটা দুই রকম হয়, একটা হচ্ছে ডাইনামিক রাউটিং, আরেকটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। সো আমরা এই ভিডিওতে যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, অর্থাৎ আমাদের ডিফারেন্ট এইচটিএমএল পেজ থাকবে, সেই পেজগুলোকে আমরা কানেক্ট করার চেষ্টা করবো, এন্ড আমরা এটা দেখবো যে ডিফারেন্ট, যেমন স্ল্যাশ দিয়ে আমি যদি অ্যাবাউট লিখি তাহলে আমি অন্য একটা লোকেশনে যাই। ফর এক্সাম্পল এই জায়গায় একটা সিম্পল কোডের এক্সাম্পল দেওয়া আছে, দেখেন আমি অ্যাপ ডট রাউট কোনো কিছু লিখি নেই। সো এটা হচ্ছে আমার আসলে হোম পেজ। তো ইউজার যখন এই কোডটা রান করাবে বা এই ওয়েবসাইট ভিজিট করবে, সে আসলে হোম পেজের কোড দেখবে, যে সে একটা মেসেজ দেখবে দিস ইজ দ্য হোম পেজ। এরপর দেখেন এই জায়গায় আমার ডট রুট, এইখানে ব্যাকস্ল্যাশ অ্যাবাউটটা, তাহলে সহজে বুঝতে গেলে সে আমার ওয়েবসাইটের ডোমেনটা হচ্ছে এরকম যে ফ্লাস্ক ফর। সো আমি প্রথমে flaskfor.com এ গিয়েছি, বা এরকম লেখা আছে ফ্লাস্ক ফর। সো এখন ফ্লাস্ক ফরে গেলে আমি যেতে পারবো হোম পেজে, কিন্তু এখন আমার ওয়েব অ্যাড্রেসটা এরকম যে ফ্লাস্ক, এখানে ফর দিলাম এন্ড দেন স্ল্যাশ অ্যাবাউট। তার মানে কি আমি ডিফারেন্ট একটা পেজে চলে যেতে চাচ্ছি। তো তখন সে এই মেসেজটা দেখবে দিস ইজ দ্য অ্যাবাউট পেজ। সো এই যে স্ল্যাশিং এর পরে ডিফারেন্ট যে অ্যাড্রেস থাকে, অ্যাবাউট, হোম, কন্ট্যাক্ট আস, সেই কাজটাই আসলে এই অ্যাপ রাউটিং এর মাধ্যমে করা হয়।
তো আমরা একটু কোডে গিয়ে দেখি যে আসলে এই কাজটা কিভাবে করা সম্ভব। সো আমি যদি কোডে যাই, এখানে তাহলে আমরা দেখছি অ্যাড রাউট। সো এই জায়গায় এইটুকু আমরা বুঝি, আমরা আগের কোডে index.html কে কল করছি। ওকে, কিন্তু এইবার একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ কিভাবে? ডিফারেন্ট অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা এইখানে আমরা আরেকটা ডেকোরেটর কল করেছি যেটা ব্যাকস্ল্যাশ অ্যাবাউট, এন্ড এখানে আরেকটা HTML ফাইলকে রেফার করেছি about.html। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি যেসব HTML ফাইলের রেফারেন্স দিব আমার টেমপ্লেটসে মাস্ট বি ওই HTML ফাইলগুলো থাকতে হবে। সো আমি এখানে রেফারেন্স দিয়েছি দুইটা, আমার টেমপ্লেটসে দুইটা HTML ফাইল আছে। তো এরপরে আমার টাস্কটা কি? এরপরে আমার টাস্কটা হচ্ছে যে কোডটা রান করাই। সো আমি যদি কোডটা রান করাই, দেখেন আমার আউটপুটটা এরকম আসবে। সো আউটপুটটা ওয়েলকাম টু মাই ফ্লাস্ক অ্যাপ, এটা ঠিক আগের কোডেও ছিল, কিন্তু এই জায়গায় একটা জিনিস দেখেন, ফ্লাস্ক অ্যাবাউট ডিফারেন্ট একটা পেজ। চেঞ্জটা কোথায়? এই যে এই জায়গায় ব্যাকস্ল্যাশ অ্যাবাউট, আর এই জায়গায় কি কোনো কিছুই নেই। তার মানে এটা হচ্ছে আমার হোম পেজ এন্ড এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। এইরকম চাইলে আমরা 5টা 10টা যতগুলো HTML পেজের প্রয়োজন, আমাদের প্রয়োজনের সাথে ততগুলো স্ট্যাটিক HTML পেজ আমরা এখানে ইউজ করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা ডাইনামিক রাউটিং নিয়েও আলোচনা করব। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ। তো গত ভিডিওগুলোতে আমরা ফ্লাস্কের বেসিক দেখেছি আর ইনস্টলেশন দেখেছি। আজকে জিঞ্জাটু সম্পর্কে জানবো। তো জিঞ্জাটু আসলে কি? জিঞ্জাটুকে আমরা বলতে পারি এটা খুবই পাওয়ারফুল একটা টেমপ্লেটিং ইঞ্জিন। আমার কি কাজে সহায়তা করে? HTML টাকে, আমাদের HTML কোডটা আমরা ফার্স্টে ইউজ করি, তো এখানে এই HTML এ আমরা আগে কি করেছি, আগের কোড এক্সাম্পল কোডগুলোতে ডাটাগুলো ফিক্স করে দিয়েছি। এখানে ডাটা ফিক্স না করে আমরা ডাইনামিক্যালি কন্টেন্ট জেনারেট করবো, ডাটা জেনারেট করবো। সো ডাইনামিক্যালি জেনারেট করা মানে কি, যে আমি যেভাবে চাচ্ছি, যেভাবে ইনপুটটা দিচ্ছি, সেইভাবে ডাটাগুলো আমার ওয়েব পেজে শো করবে। সো এই জিঞ্জাটু কনসেপ্ট ইউজ করার মেইন কারণ হলো আমরা পাইথনে যেরকম কন্ট্রোল স্ট্রাকচার গুলো ব্যবহার করেছি, যেমন লুপ, কন্ডিশনাল, এখানে HTML কোডেও সিমিলারলি আমরা লুপ, কন্ডিশনাল ব্যবহার করবো। তো সবার আগে আমরা দেখি এই জিঞ্জাটুতে ভ্যারিয়েবল কিভাবে লিখি। তো আমি যদি এরকম ডাবল সেকেন্ড ব্র্যাকেট দেই, এর মাঝে যেটা থাকবে সেটাকে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করা হবে। তার মানে এই জায়গায় ইউজার নেমের ভ্যালু যে কোনো কিছু হতে পারে, যে ভ্যালুটা আমি পাস করবো সেই ভ্যালুই ওয়েব পেজে ডিসপ্লে হবে। এবং শুধু তাই নয়, আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট, ফর লুপ সবকিছুই এই জিঞ্জাটুর সাহায্যে লিখতে পারি। ফর এক্সাম্পল, এই জায়গায় আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দিয়েছি। সো এর মধ্যে যে কন্ডিশন থাকবে তার উপর বেস করে আমরা এখানে বিভিন্ন লজিক্যাল আউটপুট দেখাবো, যে এই কন্ডিশনটা ট্রু হলে এই আউটপুট, এই কন্ডিশনটা ট্রু হলে এই আউটপুট। ঠিক সিমিলারলি এখানে আমরা এক্সাম্পল দেখেছি ফর লুপের। তো ফর লুপের এক্সাম্পল এখানে দেখেছি, যেমন আমরা চিন্তা করি আইটেমস হচ্ছে আমার লিস্ট অফ নেমস। তো আইটেমস যদি আমার লিস্ট অফ নেমস হয়, এখানে কি হবে আমি জানি ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট দেখানো হয়। সো যতগুলো এলিমেন্ট থাকবে আমার লিস্টে, 5টা 10টা 15টা যতগুলো এলিমেন্ট থাকবে, সবগুলো এলিমেন্ট আমার ওয়েব পেজে সে দেখাবে ওয়ান বাই ওয়ান। সো এই প্লেস হোল্ডার দেওয়ার ফলে আমার লাভটা কি? লাভটা হলো আমার বারবার এলআই ট্যাগের মধ্যে সবগুলো এলিমেন্ট লিখতে হচ্ছে না, আমি জাস্ট দুইটা কমান্ড লিখে যতগুলো লিস্টে আমার এলিমেন্ট 10টা হোক 20টা হোক সবগুলো এলিমেন্ট প্রিন্ট করতে পারছি। এবং জিঞ্জাটুর আরেকটা ইম্পর্টেন্ট ফিচার বলবো আমি, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। আমরা জানি ওপি তে 4টা পিলার আছে, তাদের মধ্যে একটা পিলার হচ্ছে ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্সের বেসিক্যালি কাজটা কি? এর কাজ হলো যে কোড রিইউজ করা, অর্থাৎ আমি কোড রিইউজের কনসেপ্টটা ইনহেরিটেন্সের সাহায্যে ব্যবহার করতে পারি। এখানে সেই কাজটাই করবো। দেখেন এই যে এই কোডটা দেওয়া আছে, এটাকে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের base.html। সো যেটা বেস ফাইল সেটাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে আমাদের প্যারেন্ট। আমাদের ওপি কনসেপ্ট যদি জানা থাকে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের প্যারেন্ট, আর এটা হচ্ছে আমাদের চাইল্ড। সো লাভটা কি? প্যারেন্টে আমি HTML ট্যাগ দিয়েছি, হেড ট্যাগ দিয়েছি, বডি ট্যাগ দিয়েছি, সবগুলো ট্যাগ ক্লোজ করেছি। এরপরে এই যে চাইল্ড টেমপ্লেটে গিয়ে খেয়াল করেন, এটাও কিন্তু HTML, কিন্তু এখানে HTML কোনো ট্যাগ নেই, হেড কোনো ট্যাগ নেই, টাইটেল কোনো ট্যাগ নেই। দেখেন এখানে কোনো HTML ট্যাগ নেই। তাহলে এ কিভাবে ইউজ করতেছে? কারণ এ প্যারেন্ট থেকে বৈশিষ্ট্যটা নিয়ে আসছে। তো আমরা এই যে এই জিনিসগুলোকে বলতে পারি এটা হচ্ছে আসলে প্লেস হোল্ডার, অর্থাৎ এই দুই প্লেস হোল্ডারের মধ্যে যে থাকবে সে আসলে আসলে টাইটেল হিসেবে কাউন্ট হবে। তো এইখানে দেখেন এই দুইটা প্লেস হোল্ডারের মধ্যে যে আছে সে হচ্ছে টাইটেল, যেমন হোম পেজ। দেন সেকেন্ডলি আমরা যদি বডিতে যাই, তো বডির যে প্লেস হোল্ডার আছে সেই প্লেস হোল্ডারের ক্ষেত্রে আমরা এরকম আরেকটা আউটপুট পাচ্ছি। তো আমরা এই ইনহেরিটেন্সের কনসেপ্টও জিঞ্জাটুর সাহায্যে ফ্লাস্কে ব্যবহার করতে পারি। তাহলে জিঞ্জাটু কেন ফ্লাস্কে ব্যবহার করবো? আমরা কোড রিইউজ করতে পারি, কোড ডাইনামিক্যালি, অর্থাৎ ডাইনামিক্যালি আমরা কন্টেন্ট জেনারেশনের জন্য জিঞ্জাটু ফ্লাস্ক অ্যাপে ব্যবহার করবো। আমি যদি কোড এক্সাম্পলে যাই, সো এইটা দেখেন আমাদের এইখানে app.py, বিগত দিনগুলোর মধ্যে কোড স্ট্রাকচার আমরা এখানে কি করেছি, app.py আমরা কোডটা লিখেছি। আমরা রেন্ডার টেমপ্লেটে কতদিন ব্যবহার করেছি, কি করে একটা HTML পেজকে রেফার করে। সো HTML পেজকে রেফার করলো, সে কোন পেজকে রেফার করতেছে, index.html, এন্ড এর মধ্যে আমরা এই যে এখানে যে লিস্টটা ডিফাইন করেছি সেই লিস্টটা পাস করেছি। তো সেই লিস্ট পাস করার পরে আমি যদি আউটপুটটা দেখি, সবার আগে আমরা একটু আউটপুট নিয়ে কথা বলি, তারপরে হচ্ছে আমি পুরো লাইনটা। সো দেখেন একটা লিস্ট পাস করেছি, এখানে ডাইনামিক্যালি ডাটা দেখাচ্ছে। সো আমি এখানে কোথাও কিন্তু লিস্টের সাইজ ডিফাইন করে দিই। সো আমি এখানে যদি আমি একটা ডাটা বাড়িয়ে দিই, সো এখানে স্টাডি মার্ট আমি লিখে দিলাম, লিখে দেওয়ার পরে আমি সেভ করলাম, এন্ড এখান থেকে আমি যদি বের হয়ে আসি এন্ড আমার কোডটা আবার রান করাই, এন্ড আমি এখানে যদি রিলোড দেই, দেখেন এখানে অটোমেটিক্যালি আমার কিন্তু একটা নতুন লিস্ট এলিমেন্ট অ্যাড হয়ে গিয়েছে। তাহলে এখানে আমি কিন্তু HTML ফাইল কোথাও কোনো আপডেট করি না, পাইথন কোডে আপডেট করার ফলে অটোমেটিক্যালি HTML ফাইল ডাইনামিক্যালি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি জিঞ্জাটুর কনসেপ্টের কারণে এখানে এরকম হয়েছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে কিভাবে কাজটা হয়েছে, সবার আগে বেসটা বোঝার চেষ্টা করি। তো আমি স্লাইডে যে এক্সাম্পলটা ছিল অলমোস্ট সিমিলার এক্সাম্পল। এইখানে সবার আগে টাইটেল ট্যাগের মধ্যে আমরা একটা প্লেস হোল্ডার হিসেবে ডিফাইন করে দিয়েছি। তার মানে আমার এই প্লেস হোল্ডার ইউজ করার কারণ কি, আমার এই যে index.html এটা হচ্ছে আমাদের চাইল্ড। সো এই চাইল্ড এর কাজ কি দেখেন, এখানে আমি কি করেছি, ওই প্লেস হোল্ডারের জায়গায় হোম পেজ লিখে দিয়েছি। সো আমি আগে এখানে লিখেছি তো ফ্লাস্ক অ্যাপ, কিন্তু যেহেতু একে আমি এক্সটেন্ড করেছি আমি এখানে হোম পেজ লিখে দিয়েছি। তার মানে আমার টাইটেল এখন ওভাররাইড হয়ে ফ্লাস্ক অ্যাপের বদলে হোম পেজ দেখাবে। সো এটাই কিন্তু দেখেন এই জায়গায় আমার
ট্যাবটা কিন্তু হোম পেজ দেখাচ্ছে। এর কারণ কি? এর কারণ যে আমি এটা ওভাররাইড করে ফেলেছি। এখন যদি আমি ওভাররাইড না করতাম তাহলে কি হতো? তাহলে দেখা যেত ওই যে ট্যাগটা আমার প্যারেন্টে আছে অর্থাৎ ক্লাস ট্যাগ সেটাই দেখায়। ওকে, তারপরের লাইন আমরা কি করেছি, এই যে এখানে আরেকটা অপশন লিখেছি, সেটা হচ্ছে ব্লক কন্টেন্ট, এটা হচ্ছে এন্ড ব্লক। সো এই যে দেখেন ব্লক কন্টেন্টের মধ্যে আমরা কি করেছি, ওয়েলকাম টু দ্য হোম পেজ লিখেছি, দিস পেজ ডাইনামিক্যালি ডিসপ্লেস ডাটা লিখেছি। এই ট্যাগগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলে ভিডিও ফলো করতে পারেন। এন্ড এখানে আমরা একটা লুপ চালিয়েছি। লুপটার কাজ কি? লিস্টগুলোর ডাটাগুলো এক্সপ্লোর করা। এন্ড এখানে ইউজারের ভ্যালুকে আমরা ক্যাপিটালাইজ করেছি। এর ফলে আমার এখানে ইনপুটে সবগুলো স্মল লেটার থাকলেও আমার আউটপুটে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হচ্ছে। ওকে, তো এই জায়গায় আমার লুপটা শেষ হয়ে যাচ্ছে। আমি যতগুলো ডাটা দিব, অর্থাৎ এই ইউজার লিস্টে আমি যতগুলো ডাটা দিব, আমার ওয়েব পেজে ঠিক ততগুলো ডাটাই শো করবে। সো আমরা তাহলে, এবং আরেকটা জিনিস খেয়াল করেন, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা চিন্তা করি, এখানে কোথাও কোথাও কিন্তু আমরা ওয়েলকাম টু ফ্লাস্ক অ্যাপ হেডার লিখে দিই। দেখেন এখানে কোথাও ফ্লাস্ক অ্যাপ হেডার লেখা, কিন্তু এই জায়গায় আমি বেস ডট এইচটিএমএল এ ফ্লাস্ক অ্যাপ হেডার লিখেছি, এবং এটার যেহেতু কোনো প্লেস হোল্ডার নেই, তার মানে এইখানে অটোমেটিক্যালি এই কোডটা চলে যাবে, এই এইচটিএমএল ট্যাগটা চলে যাবে। সো এই ধরনের বেস ইনহেরিটেন্স কনসেপ্ট আমরা যদি ব্যবহার করি, এক এইচটিএমএল কোড আমি চাইলে এরকম ইন্ডেক্সের মতো আরো 5টা চাইল্ড বানাতে পারি। সবাই কি করবে? এই বেসের বেসিক স্ট্রাকচারটা ফলো করবে। বেনিফিটটা কোথায়? আমাকে বারবার এইচটিএমএল ট্যাগ লেখার প্রয়োজন হবে না, এবং আমি ডাইনামিক্যালি আমার ভ্যালুগুলো পাস করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা নেক্সট টপিক ডিসকাস করব। এই কোডগুলো আপনারা গিটহাবে পেয়ে যাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে স্লাইড ম্যাটেরিয়াল সবই আপনারা গিটহাবে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আজকে আমরা ফ্লাস্কের ইউআরএল প্যারামিটার সম্পর্কে জানব। সো আমরা গতদিন দেখেছিলাম যে ফ্লাস্কে ডিফারেন্ট ডিফারেন্ট এইচটিএমএল পেজ কানেক্ট করা যায়। সো আমরা ওইখানে কানেকশনটা এরকম ছিল যে স্ট্যাটিক, অর্থাৎ আমি একটা ফিক্সড পেজে যেতে পারছি। ফর এক্সাম্পল, সহজে বোঝানোর জন্য, সে আমার একটা ওয়েবসাইট আছে abcd.com, তারপরে আমি হচ্ছে একটা স্পেসিফিক পেজে যাচ্ছি, সে আমি স্ল্যাশ দিয়ে বললাম অ্যাবাউট। সো এটা সবসময় একটা ফিক্সড পেজে ল্যান্ড করছে। সো এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে স্ট্যাটিক ইউআরএল। অর্থাৎ আমি যখন পেজ রাউট করে এখানে নিয়ে আসছি, তখন ইউজার, যে কোনো ইউজার একটা সেম পেজে গিয়ে ল্যান্ড করছে। এখন ডিফারেন্ট একটা সিনারিও চিন্তা করেন। ফর এক্সাম্পল, দারাজে বা যে কোনো ই কমার্স সাইটে আমার অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে প্রত্যেক ইউজারের আলাদা আলাদা নাম থাকে, প্রত্যেক ইউজারের আলাদা আলাদা ইউজার আইডি থাকে। এখন আমরা যদি এরকম ফিক্সড ইউআরএল দিয়ে চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার সিস্টেমটা ডিজাইন করা পসিবল না। সে একজনের নাম হচ্ছে কথা কথা এ। সো এখন বি নামে আরেকজন ইউজার যদি আসে, সে এসে যদি তার ড্যাশবোর্ডে দেখে যে তার ওয়েব লিঙ্কে ইউআরএলটা দেখাচ্ছে এ, তাহলে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে আমি ইউজার বি কিন্তু আমার নাম দেখাচ্ছে এ। তো এই সমস্যা দূর করার জন্য যে কনসেপ্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডাইনামিক ইউআরএল এর কনসেপ্ট। তাহলে ডাইনামিক ইউআরএল কনসেপ্টটা কি? যে আমরা ফিক্সড ইউআরএল ব্যবহার না করে আমরা কি করি, যে একটা প্লেস হোল্ডার ব্যবহার করি। অর্থাৎ এইখানে আমার যে ভ্যালু আসবে সেই নামটাই দেখানো হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইউজার, তারপরে এই অংশটুকুটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে প্লেস হোল্ডার। এই ইউজার নেম, এটা হচ্ছে প্লেস হোল্ডার। তার মানে এইখানে ইউজার নেম যেটা রেজিস্ট্রেশন হবে বা যে ডাটাটা আমি ফেস করে নিয়ে আসবো, সেই ডাটা এখানে দেখাবে। তাহলে এই ডাইনামিক ইউআরএল তার পারপাস কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হতে পারে অনেকগুলো, আমরা এখানে দুটো বলছি। একটা হচ্ছে পার্সোনালাইজেশন, যে কথাটা আমি একটু আগে বললাম, যে যার পেজ অর্থাৎ যার ড্যাশবোর্ড, সে এসে যদি নিজের নাম না দেখতে পায়, তাহলে এটাকে আমরা পার্সোনালাইজড সলিউশন বলতে পারি না। এন্ড দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পাই। সেই ই কমার্সের কথা যদি চিন্তা করি, তাহলে প্রত্যেকের স্পেসিফিক অর্ডার আইডি থাকবে। তাহলে আমি ওই অর্ডার আইডিতে গেলে সেই অর্ডার আইডি এগেইনস্টে যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা দেখতে পাবো। সো ডাইনামিক ইউআরএল কিভাবে অ্যাচিভ করা যায়, এটা যদি আমরা কোডের সাহায্যে দেখতে চাই, তো এখানে একটু ডিসকাস করি। তো খুবই সিম্পল কনসেপ্ট, আমরা বরাবরের মতো রাউটিংটা ব্যবহার করবো। কিন্তু এই জায়গায় আমরা করছি কি, আমরা এই জায়গায় দেখেন ইউজার স্ল্যাশের পরে এখানে আমরা কি করছি, এই যে একটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা প্লেস হোল্ডার। এবং ফাংশনটা কিভাবে দেখাচ্ছি, যে ইউজার নেমটা আমি এখানে দিব হ্যালো ও ইউজার নেম। তাহলে এখানে পার্সোনালাইজেশন কিভাবে হচ্ছে, এখানে ব্রাউজার যে ইউজার নেমটা পাবে, সে এ পাইলো সে এ হ্যালো এ দেখাবে, বি পাইলে হ্যালো বি দেখাবে, এরকম। ঠিক তো দ্রুপ এখানে অর্ডার আইডি, এবং অর্ডার আইডি ইন্টিজার হয়ে থাকে, সেজন্য ইন্টিজার অর্ডার আইডি দেখানোর জন্য এখানে আমাদের কোডটা করা হয়েছে। তার মানে এখানে দুটো পার্সোনালাইজেশন এক্সাম্পল দেখলাম, যে ইউজার নেম এন্ড অর্ডার আইডি। সো কোডটা রান করানোর পরে আমার আলটিমেট আউটপুটটা কেমন হবে সেটা যদি একটু দেখি। সো এই জায়গায় দেখেন আমরা বেসিক্যালি কোন ওয়েব অ্যাড্রেসে যাই, এটাতে গেলে আমি ফ্লাস্কের অ্যাপটা দেখতে পাই, কিন্তু এখানে দেখাচ্ছে নট ফাউন্ড। নট ফাউন্ড কেন? কারণ আমার কোডে কোথাও এই হোম পেজের জন্য কোনো কিছু করার। তাহলে আমার ওয়েব অ্যাড্রেসটা কি, এই লোকাল হোস্ট অ্যাড্রেসের পরে ব্যাকস্ল্যাশ ইউজার দিয়ে যে কোনো নেমটা আমি বসাইতে পারি। তখন এখানে আমি ডেমো হিসেবে দুইটা নাম বসিয়েছি, একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ আজিজুল দিয়েছি। সো যখন আমি আজিজুল দিয়েছি, এখানে হ্যালো আজিজুল দেখাই। এন্ড যখন আমি ব্যাকস্ল্যাশ পাইথন দিয়েছি, তখন এখানে হ্যালো পাইথন দেখাই। দেখেন এখানে ইউজার নেম দেওয়া আছে পাইথন। তার মানে যেটা আমরা বলেছিলাম যে এটা হচ্ছে প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডারের কারণে কিন্তু এখানে নামগুলো চেঞ্জ হচ্ছে। সিমিলারলি ফর অর্ডারের জন্য আমি ব্যাকস্ল্যাশ অর্ডার দিয়ে 105, অর্থাৎ এখানে যে কোনো ইন্টিজার ভ্যালু আমি দিতে পারি। সো আমি এখানে কিন্তু সেই ভ্যালুটা দিয়েছি। এই কনসেপ্টগুলো আমরা এই ভিডিওতে যে সিঙ্গেল কনসেপ্টগুলো শিখছি, পরবর্তীতে সেগুলো মার্জ করে আমরা ফুল প্রজেক্ট করবো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ। তো এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে ফ্লাস্কের ফর্ম হ্যান্ডেল করা হয়। সো বেসিক্যালি এখানে দুইটা মেথডের সাহায্যে ফর্ম হ্যান্ডেল করা হয়। সো ফর্ম হ্যান্ডেলিং ব্যাপারটা কি, সে ইউজার কোনো কিছু ইনপুট দিল, সেই ইনফরমেশনটা গ্যাদার করা। এগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি, যেমন লগ ইন, রেজিস্ট্রেশন, অথবা কোথাও ইউজার কমেন্ট হিসেবে কোনো ফিডব্যাক দিচ্ছে, এই সব কিছুর জন্যই আমরা ফ্লাস্কে ফর্ম ইউজ করতে পারি। সো বেসিক্যালি ফ্লাস্কে দুই ধরনের মেথড ব্যবহার করা হয় ফর্ম সাবমিশনের জন্য, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট। সো গেটের কাজটা কি? সো গেটের কাজ খুব সহজ ভাষায় বলতে গেলে, গেটের কাজ হচ্ছে ইনফরমেশন রিট্রিভ করা। গেট কি করে? ইনফরমেশন রিট্রিভ করে। ফর এক্সাম্পল, আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ বাটনে ক্লিক করি। এখন সার্চ বাটনে ক্লিক করার পরে
আমরা সে যে টপিকটা সার্চ করেছি সে আমরা একটা বইয়ের স্টোরে গিয়ে পাইথন লিখে সার্চ করেছি। তো পাইথন লিখে সার্চ করলে কি হবে, নতুন যে ইউআরএলটা শো করবে সেখানে এই পাইথন লেখাটা থাকবে। সো বেসিক্যালি আমার ইনফরমেশনের রিট্রিভের জন্য গেট মেথডটা ব্যবহার করা হয়। ওকে, আর দ্বিতীয়ত পোস্ট কখন ব্যবহার করা হয়, সেন্ডস ডাটা সিকিউরলি ইন দ্য রিকোয়েস্ট বডি। এই কথাটার মানে কি? সো সহজ ভাষায় বলতে গেলে কে ডাটা সেন্ড করে, এখানে ইউজার ডাটা সেন্ড করে। ফর এক্সাম্পল লগইনের জন্য আমার স্পেসিফিক ইনফরমেশন দরকার হয়, সেই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। সো এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড কে দেয় ইউজার দেয়। সো ইউজার যখন ডাটাটা সেন্ড করে তখন অথেন্টিকেশন হওয়ার পরে সে সাকসেসফুলি স্পেসিফিক পেজে ল্যান্ড করতে পারে। সো আমরা এই গেট পোস্টের সাহায্যে কিভাবে ফর্ম তৈরি করতে হয় সেটা একটু কোডের মাধ্যমে দেখি। তো এখানে আমাদের একটা বেসিক ফর্মের কথা বলা আছে। তো আমরা প্রথমে form.html এটাতে কি ভ্যালু আছে সেটা দেখার চেষ্টা করি। তো form.html দেখেন এই চ্যানেলে, স্টাডি মার্টের চ্যানেলে আপনারা HTML ভিডিও পেয়ে যাবেন। সো এখানে আমরা কি করেছি, জাস্ট বেসিক একটা ইনপুট নেওয়ার জন্য ফর্ম তৈরি করেছি, যেখানে নেম নামে একটা বক্স থাকবে, সেটাতে আমরা নাম ইনপুট দিব এবং সেখানে আরেকটা বাটন থাকবে যেটা হচ্ছে সাবমিট। এবং যখন আমরা সাবমিট করব এখানে অ্যাকশনটা কি /সাবমিট লেখা, অর্থাৎ সাবমিট নামে অন্য আরেকটা ওয়েব পেজে ল্যান্ড করবে। এবং আমি যদি কোডে যাই, কোডে দেখবো যে আমরা এখানে form.html কে রেফার করছি, এন্ড এই জায়গায় যখন সাবমিট মেথডটা হচ্ছে তখন এটা পোস্ট। আচ্ছা, সো তার মানে কি, যে ইউজার ডাটাটা সেন্ড করছে, যে কথাটা আমি একটু আগে বললাম যে পোস্ট মেথডের কাজ কি, পোস্ট মেথডের কাজ হচ্ছে ইউজার ডাটাটা সেন্ড করে। ওকে, সো আমরা যদি এটা রান করাই, দেখেন আমাদের পেজটা কি হবে, \form। সো আমরা রান করানোর পরে যেটা দেখতে পাবো, তো এখানে \form, যেখানে আমরা নেমের একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে সাবমিট একটা বাটন আছে, এখানে সাবমিট মেসেজ আছে। সো আমরা এখানে সে লিখলাম স্টাডি মার্ট। তো স্টাডি মার্ট যদি লিখে আমি সাবমিট করি, এই জায়গায় কথাটা আসবে হ্যালো স্টাডি মার্ট। এবং এটা ডাইনামিক, সে আমি এখানে ডিফারেন্ট নাম লিখলাম, সে আমি পাইথন লিখলাম, এন্ড পাইথন লেখার পরে আমি যদি এখানে সাবমিট করি, এখানে হ্যালো পাইথন লেখা। এবং দেখেন এই জায়গায় ইউআরএলটা খেয়াল করেন, এই জায়গায় \সাবমিটটা চলে এসেছে। তার মানে আমি ইউজার থেকে ডাটা নিচ্ছি এন্ড সেই ডাটাটা শো করাচ্ছি। এটা হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল যেখানে আমরা ফর্ম ইউজ করতে পারি। সো ফর্ম আমরা যদি আরো অন্যভাবে ইউজ করতে চাই, ফর এক্সাম্পল আমরা ফর্মটাকে ডিফারেন্ট অ্যাপ্রোচে চিন্তা করবো, যে এখন ফর্মের মধ্যে আমরা আরো কিছু ভ্যালিডেশন অর্থাৎ লগ ইন ইনফরমেশন নিয়ে আসবো। তো এটা যদি আমরা করতে চাই, এটাও করতে পারি। সো এইটা করার অপশনটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি নতুন একটা কোড নিয়ে আসি। সো আমাদের যে ফ্লাস্কের কোডটা ছিল, এই কোডটা একটু জাস্ট আপডেট করবো আমাদের ফর্মের যে অপশনটা। তো এখানে দেখেন আমরা জাস্ট নতুন কিছু বক্স নিয়ে এসেছি, অর্থাৎ ইউজার নেমের পাশে পাসওয়ার্ডও থাকবে এরকম আছে। সো এরপরে আমাদের সেকেন্ড যে টাস্কটা হবে, আমাদের মেইন কোডটাও আপডেট করা। সো আমরা মেইন কোড যদি আপডেট করে নিই, ওকে। তো এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, আমাদের এইখানে কাজটা কি, যে প্রথমে আমরা যে পেজে যাব সেটা হচ্ছে কি, সরি আমাদের এই HTML ফাইলের নাম হচ্ছে form.html। ওকে, সো এই জায়গায় দেখেন ইউজার ইনফরমেশন সাবমিট করবে, এন্ড আমরা ওই ইউজার নেম দেখবো যে আসলে ফর্মের ভ্যালুটা কেমন। যদি এই জায়গায় একটা ভ্যালিডেশন করা হয়েছে, আমরা কি করি সবসময়, যদি আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ম্যাচ করে অনলি দেন আমরা হচ্ছে রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করি, আর যদি ম্যাচ না করে তাহলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। তো সেই জিনিসটা এবার আমরা দেখার চেষ্টা করবো যে আসলে ম্যাচ করে কি। তো আমরা এটা যদি কোডটা রান করাই তাহলে এখানে দেখতে পাবো। তো আমি এখানে আসি, তো এটা হচ্ছে আমাদের লগ ইন ফর্ম। এখানে আমি যে কোনো কিছু আমি দিয়ে দিলাম, আমি এরকম দিয়ে দিলাম, এন্ড এখানে যে কোনো কিছু দিয়ে দিলাম, এন্ড লগ ইন দিলাম। এই জায়গায় একটা কথা বলা আসছে, দেখেন ইনভ্যালিড ক্রেডেনশিয়াল প্লিজ ট্রাই ইট। কেন এই কথাটা লেখা আসলো, কারণ আমরা এই জায়গায় ভ্যালিডেশন দিয়েছি শুধুমাত্র একটা, অর্থাৎ এই স্পেসিফিক ইনপুট যদি ইউজার দেয় অনলি দেন সে ল্যান্ড করতে পারবে। তাহলে কিভাবে, আমরা যদি এখানে স্পেসিফিক যেটা সেটা হচ্ছে অ্যাডমিন, এন্ড এখানে আমাদের পাসওয়ার্ড ছিল 1234। সো আমি যদি লগ ইন করি, এই জায়গায় দেখেন ওয়েলকাম মেসেজ চলে এসেছে। তো বেসিক্যালি এইভাবেই কিন্তু অথেন্টিকেশন করা যায়। তো এটা খুব সিম্পল ভ্যালিডেশন আমরা করেছি, যে একটা ফিক্সড কন্ডিশন দিয়েছি যে এই কন্ডিশন হলে সে ওয়েলকাম পেজে ল্যান্ড করবে, আদারওয়াইজ আমার দেখাবে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। তো এটা খুব সিম্পল একটা এক্সাম্পল যেখানে আমরা দেখেছি যে কিভাবে ইউজার ইনপুট নিতে হয়, এন্ড সেই ইনপুটটা রিড করে সেই ইনপুটটা নিয়ে হ্যান্ডেল করা যায়। এবং এইভাবে আমরা পরবর্তীতে বিভিন্ন রকম যে ইউজারটা আমার ডাটাবেজে আছে কিনা এরকম ভ্যালিডেশনের কাজ করতে পারি। সো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার ডিসকাশন হবে। আজকে আমরা কথা বলবো ফ্লাস্ক রিডিরেক্ট নিয়ে। তো প্রথমেই কথা হতে পারে আসলে রিডিরেক্টটা কি। তো বেসিক্যালি আমরা কখনো কখনো ওয়েবসাইটে গিয়ে লগ ইন বাটন অথবা কোনো অ্যাকশন বাটন, কিছু স্পেসিফিক বাটনে ক্লিক করার ফলে আমার ইউআরএল চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ওই বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে আমি ল্যান্ড করি। তো এই যে একটা স্পেসিফিক অ্যাকশনের পর এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে ল্যান্ড করা, এই জিনিসটাই আসলে রিডিরেক্ট হিসেবে পরিচিত। সো রিডিরেক্টের আসলে ইউজ কেস গুলো কোনগুলো, এবং ফ্লাস্কের রিডিরেক্ট ফাংশনটা এই ফাংশনালিটি আমাকে দেয়। তো আমরা যদি ইউজ কেস নিয়ে একটু কথা বলি, প্রথমত আমরা বলি যে ফর এক্সাম্পল আমার ওয়েবসাইটে আগে লগ ইনের যে পেজটা ছিল সেটার নাম ছিল সে এরকম যে ওর লগ ইন, কথা। তো এখন কোনোভাবে আমি সেটা হচ্ছে জাস্ট লগ ইনে ট্রান্সফার করেছি। এখন যে পুরানা ইউজার সে তো জানে যে ওর লগ ইনটাই হচ্ছে আমার লগ ইন বাটন বা লগ ইন ইউআরএল। সো এই ইউআরএল এ এসে সে যদি তার ইনফরমেশন গুলো দেয়, তাকে আমি কি করবো, অটোমেটিক্যালি লগ ইন পেজে নিয়ে যাবো। সো এই যে তাকে ইউজারকে কোনো হ্যাসেল না দিয়ে অটোমেটিক্যালি অন্য পেজে নিয়ে যাচ্ছি, আমি আপডেটেড পেজে নিয়ে যাচ্ছি, এটাকে বলা হয় নেভিগেটিং ইউজার্স টু আপডেটেড ইউআরএলস। আরেকটা ব্যাপার কি, প্রিভেন্টিং ফ্রম রিসাবমিশন। তো ফর্ম রিসাবমিশন ব্যাপারটা কি, ধরেন আমি একটা অফার প্লেস করেছি, প্লেস করার ফলে আমি ওই পেজটা কোনো কারণে সাথে সাথে ইমিডিয়েটলি রিফ্রেশ দিয়েছি। সো রিফ্রেশ দেওয়ার ফলে এক রিকোয়েস্ট দুইবার যখন সেন্ড হবে, তো অর্ডারটা একবার প্লেস না হয়ে দুইবার প্লেস হবে। সো এই ধরনের সমস্যা দূরীকরণে কি করা হয়,
আমরা যখন টিকিট কাটি, পেমেন্টটা সাকসেসফুল হয়, তখন ওই পেজে না থেকে আমরা অন্য একটা পেজে ল্যান্ড করি যেখানে সাকসেস মেসেজ বা পেমেন্ট সাকসেস এরকম দেখানো হয়। এর ফলে কি হবে, একই পেমেন্ট বা একই ধরনের রিকোয়েস্ট বারবার দেওয়ার প্রয়োজন হবে না। সো আমরা এটা তাহলে একটু কোড এক্সাম্পল দেখি যে কিভাবে কাজটা করা যায়। তো এই জায়গায় দেখেন আমার কোডটা লিখেছি। সো আমার একটা লগইন পেজ আছে, সেখানে ইউজার নেম যদি অ্যাডমিন হয়, যেটা আগের ভিডিওতে আমরা কাজ করেছি, তো সঠিক ইউজার নেম দিলে তাকে আমি কি করবো, ড্যাশবোর্ড নামক একটা পেজে রিডিরেক্ট করবো। তো ড্যাশবোর্ড নামক একটা পেজ আছে যেখানে একটা মেসেজ দেখাবে যে ওয়েলকাম টু ড্যাশবোর্ড। সো এই কনসেপ্টটাই আমরা অ্যাপ্লাই করেছি এইখানে। আমি একটু দেখাই। সো আমি এই জায়গায় যদি আসি, দেখেন এটা হচ্ছে আমাদের লগইন পেজ। এই জায়গায় আমি করলাম কি, অ্যাডমিন লিখলাম এন্ড লগইন দিলাম। সো ওয়েলকাম টু ড্যাশবোর্ড এই কথাটা লেখা হচ্ছে। সো দেখেন এই যে লগইন বাটনে যখনই আমি প্রেস করছি, আমার রিডিরেক্ট ফাংশন এই যে ড্যাশবোর্ড নামক পেজে নিয়ে আসছে। এটাই হচ্ছে রিডিরেক্টের কাজ। আমি আবার ব্যাকে যাই এন্ড এখানে আমি অন্য নাম দিলাম, যেটা আমার ভ্যালিড লগইন না, সে কি করছে, ইনভ্যালিড লগইন ট্রাই এগেইন। সো এটা আমাকে আবার লগইন পেজে ব্যাক নিয়ে আসছে। সো আমি যদি কোড ব্লকটা একটু দেখি যে আমাদের কোডে কোথায় কি করেছি, দেখেন এই জায়গায় কিন্তু একটা ইফ কন্ডিশন দেওয়া আছে যে যদি আমার কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমি রিডিরেক্ট করব, আর যদি ফলস হয় তখন ওই পেজেই থাকবো, আমি শুধু একটা মেসেজ দেখাবো যে ইনভ্যালিড লগইন ট্রাই এগেইন। সো এটাই ছিল রিডিরেক্টের কনসেপ্ট। আমরা পরবর্তী ভিডিওতে অন্য এক্সাম্পল নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। আজকে আমরা জানবো ফ্লাস্কে কিভাবে ডিবাগিং করা হয় এন্ড এরর হ্যান্ডেল করা হয়। আসলে ডিবাগিং জিনিসটা কি? ডিবাগিং আসলে বোঝায় বাগ ফাইন্ড করা। বাগ ফাইন্ড করা মানে আমার প্রোগ্রামে কোনো ভুল হচ্ছে কিনা, কোনো এরর আসছে কিনা এটা। এন্ড যখন আমরা এই ধরনের এরর বা ভুল ফেস করি, এগুলো কিভাবে হ্যান্ডেল করা যায় সেই নিয়ে একটা ডিসকাশন এই ভিডিওতে থাকবে। সো একটা জিনিস খেয়াল করেন, প্রিভিয়াস আমাদের যে 8-9টা ভিডিও আছে সবগুলো ভিডিওতেই এই কথাটা কিন্তু লেখাই থাকে, ডিবাগ ইকুয়াল টু ট্রু। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি ভিএস কোডে টার্মিনালে কোডগুলো রান করাচ্ছি, অর্থাৎ ফ্লাস্কের অ্যাপটা রান করাচ্ছি, অটোমেটিক্যালি সেখানে বিভিন্ন ধরনের মেসেজ আসছে, লগ আসছে যে আমি এই বাটনে ক্লিক করছি বা এই ইন্টারফেসে আছি, এই ইউআরএল আছে, এরকম মেসেজ কিন্তু সেখানে আসে। তো এখানে কোনো কারণে আমার অ্যাপে আমার লজিক্যাল কোনো ইরোর বা অন্য কোনো ধরনের যদি ইরোর থাকে, সেই ইরোরটা যদি আসে তখন ওই টার্মিনালে যে মেসেজগুলো আসবে সেখানে দেখাবে যে একটা ইরোর দেখা যাচ্ছে। তো ফ্লাস্কে যখন আমরা ডিবাগ ট্রু দেই, তখন ফ্লাস্কের যে বিল্ট ইন ডিবাগারটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায় এন্ড প্রত্যেকটা স্টেপের একটা করে মেসেজ শো করে। তো যদি কোনো ইরোর ফেস করি, আমরা টার্মিনালে এসে লাস্ট মেসেজটা দেখলেই বুঝতে পারবো আসলে ইরোরটা কি। সো বেসিক্যালি কিছু কিছু ইরোর ফ্লাস্কে কমন, যেমন একটা ইরোরের নাম হচ্ছে 404। অর্থাৎ আমি একটা এমন ইউআরএল রেফার করেছি যে ইউআরএল এর আসলে এক্সিস্টেন্স নাই। এই ইরোরটাকে বলা হয় ইউআরএল নট ফাউন্ড ইরোর। আরেকটা সিনারিও আছে 500 ইরোর, এটাকে বলা হয় ইন্টারনাল সার্ভার ইরোর। তো আমি যদি আমার সার্ভার সাইডে অথবা আমার অ্যাপ্লিকেশনে কোনো লজিক্যাল ইরোর হয়, সেই ক্ষেত্রে 500 ইরোরটা আসে। তো এখন ইরোর হ্যান্ডেল করার জন্য কি কি উপায় হতে পারে? আমরা যেমন যদি 404 বা 404 যদি ইরোর পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা কাস্টম ইরোর পেজ বিল্ড করতে পারি, যেখানে কি হবে, ইউজার একটা মেসেজ পাবে যে আপনি 404 ইরোর পেয়েছেন বা 500 ইরোর পেয়েছেন এরকম। এবং আমরা আরেকটা করতে পারি, ট্রাই অ্যান্ড ক্যাচ এই কনসেপ্টটা, ট্রাই অ্যান্ড এক্সেপ্ট এই ব্লকটা ইউজ করতে পারি। সো আমরা যারা পাইথন প্রোগ্রামিং এ আগে থেকে এক্সপার্টিস, আমরা জানি ট্রাই অ্যান্ড এক্সেপ্ট ব্লক। সো এই ব্লকটা দিয়ে আমরা এরর হ্যান্ডেল করতে পারি। আরেকটা উপায় আছে যে অ্যাপের লগ রাখা, সেই লগগুলোর সাহায্যে আমরা প্রত্যেকটা মুহূর্ত মনিটর করতে পারবো। ওকে, সো লাস্টের লাইনটা কি এটা বলার আগে আমরা বাকি ডিসকাশন করবো এন্ড দেন ওই লাইনটা আমরা একটু বুঝবো। তো এইখানে আমরা দিয়েছি যে যখন আমরা যেমন হচ্ছে কমন দুইটা ইরর কি, 404 এন্ড 500। সো এই দুইটা কমন ইররের কথা যদি আমরা চিন্তা করি, 404 এন্ড 500, এই ইররটা যদি আসে, আমরা ইরর হ্যান্ডেলার দুইটা ডেকোরেটর ব্যবহার করেছি, যেটা আমরা থিওরিতে কিছুক্ষণ আগেই বললাম। এন্ড প্রত্যেকটা ফাংশন কি রেফার করছে, 404 এর জন্য যে ডিবাগ মেসেজ আছে সেইটা, এন্ড 500 এর জন্য যে ডিবাগ মেসেজ আছে সেইটা। তাহলে এই পেজে অর্থাৎ এই ফ্লাস্ক অ্যাপে কখনো যদি 404 ইরর হয়, সেই ক্ষেত্রে আমরা 404 একটা এইচটিএমএল পেজ ডিজাইন করে ফেলবো। তো এতদিনে আপনারা এইচটিএমএল এর কনসেপ্ট জেনে গেছেন যে কিভাবে আসলে এইচটিএমএল পেজ ক্রিয়েট করতে হয়। তো জাস্ট আমরা একটা ইরর মেসেজওয়ালা পেজ ক্রিয়েট করবো, ব্যাস এনাফ। এরপরে আমাদের যেটা আরেকটা অপশন ছিল সেটা হচ্ছে ট্রাই অ্যান্ড এক্সেপ্ট ব্লক ব্যবহার করা। দেখেন আমরা হয়তো ফ্লাস্ক ওয়েব অ্যাপ দিয়ে এমন কিছু বানাচ্ছি যেখানে ডিভিশন অপারেশন আছে। সো ডিভিশন অপারেশন থাকা মানে সেখানে ডিভাইড বাই জিরো ইরর, এই ইররটা কিন্তু আসার সম্ভাবনা আছে। আমরা জানি পাইথনে এই ইররটা বিল্ট ইন, অর্থাৎ যখনই আমার সামথিং ডিভাইডেড বাই জিরো হয় তখন জিরো ডিভিশন ইরর একটা ইরর দেয়। সো এই ইররটা হ্যান্ডেল করার উপায় কি, আমরা এখানে ট্রাই ব্লকে নর্মাল কোডটা লিখেছি, এন্ড যদি এখানে ইরর আসে তাহলে কোন ব্লকে যাবে, এক্সেপ্ট ব্লকে যাবে। এন্ড সেইখানে আমার মেসেজটা দেখাবে যে ডিভিশন বাই জিরো ইজ নট অ্যালাউড। তাহলে এতে করে কি হবে, আমার ইউজারকে আমি ট্রাই অ্যান্ড এক্সেপ্ট ব্লকের মাধ্যমেও মেসেজ দিতে পারছি যে ইররটা দেখা দিচ্ছে। সো এইভাবে আমরা প্রথমে কি দেখলাম যে যেগুলো কাস্টম ইরর, যে ইরর গুলো হইতে পারে যেমন 404, 500, এই ইরর গুলোর জন্য আমরা এইচটিএমএল পেজ ডিজাইন করব। এন্ড যদি আমরা চিন্তা করি এইখানে লজিক্যালি বা আমার কোডের এই পোর্শনের কারণে ইরর হতে পারে, যেখানে ইরর হওয়ার প্রবাবিলিটি আছে, সেখানে আমরা ট্রাই অ্যান্ড এক্সেপ্ট ব্লক ইউজ করব। ওকে, এরপরে আমরা আরেকটা কথা বলেছিলাম যে লগ ক্রিয়েট করা। এখন কোথায় লগ ক্রিয়েট করব, ধরেন আমরা ডিবাগ ইকুয়াল টু যদি ট্রু দেই, তো তখন প্রত্যেকটা স্টেপে কি হচ্ছে সব ইনফরমেশন ওইখানে লেখা থাকে। এখন এটা যদি আমরা প্রোডাকশন লেভেলে চিন্তা করি, তখন সবগুলো ইনফরমেশন আসলে ইউজারকে দেওয়া ঠিক হবে না। সো ইউজারকে সবগুলো ইনফরমেশন দেওয়া ঠিক হবে না মানে ডিবাগ ইকুয়াল টু ট্রু এই অপশনটা আমরা রাখবো না। সো ডিবাগ ইকুয়াল টু ট্রু এই অপশন যদি না রাখি, তাহলে আমরা কি করতে পারি,
তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এইখানে আমরা একটা লগ মেসেজের জন্য অপশন ক্রিয়েট করতে পারি। তার মানে আমার যে ডিরেক্টরিতে এই ফ্লাস্ক অ্যাপটা আছে সেখানে অ্যাপ ডট লগ নামে একটা লগ ফাইল ক্রিয়েট হবে, যেখানে যখনই আমি কোনো ইরর ফেস করব সেইখানে ইররটা লেখা থাকবে। তার মানে যেই ইররটাই আমি পাই সেই মেসেজটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি আর ওই টার্মিনালে না গিয়ে আমি কি করব, লগ ফাইলে গিয়ে খোঁজ করব। সো লগ ফাইলে যখনই দেখবো আমি প্রপার ইরর মেসেজটা পাবো। সো এইটা এই ভিডিওতে জাস্ট কনসেপ্টটা দেওয়া হলো। পরবর্তীতে আমরা যখন ফুল প্রজেক্ট করব তখন এই ধরনের আইডিয়াগুলো প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখাবো। তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আজকে আমরা দেখব কিভাবে ফ্লাস্কের সাহায্যে মেশিন লার্নিং মডেলগুলো ইন্টিগ্রেট করে আমরা মেশিন লার্নিং প্রজেক্টগুলোকে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের রূপ দিতে পারি। সো আমরা যদি কোনো মেশিন লার্নিং মডেলকে ডিপ্লয় করতে চাই, সেটা করার প্রথম স্টেপটা হচ্ছে মডেলটা আমাদেরকে ট্রেন করে সেভ করতে হবে। এখন মেশিন লার্নিং মডেল কিভাবে ট্রেন করে, কিভাবে সেভ করে, এটা আমাদের এই প্লেলিস্টের ডিসকাশন না, কিন্তু আমাদের স্টাডি মার্ট ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেয়া আছে, মেশিন লার্নিং প্লেলিস্ট আছে, আপনারা কাইন্ডলি ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন যদি আপনারা ট্রেন না করাইতে পারেন। সো আমরা কি করব, যে কোনো ধরনের মেশিন লার্নিং লাইব্রেরি যেমন সাইকিট লার্ন অথবা টেনসরফ্লো এগুলো ব্যবহার করব, এন্ড বিভিন্ন ফরম্যাট আছে যেমন ডট পিকেএল, ডট জবলিব অথবা ডট এইচ5, এই ফরম্যাটগুলোর যে কোনো একটা ফরম্যাটে আমরা সেভ করব। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা হলো যে আমরা এই মডেলটা যেটা সেভ করেছি কিছু কোডিং এর সাহায্যে আমরা সেই মডেলটা ফ্লাস্কে লোড করব। সো সেই মডেল যখন আমরা ফ্লাস্কে লোড করব, সেই মডেলের কাজ কি হবে, সার্টেইন কিছু ইউজার ইনপুট দেওয়া হবে। সো ওই ইউজার ইনপুটের উপর বেস করে সেই মডেলটা কাজ করবে এন্ড আউটপুট দেখাবে। সো এই কাজটাই করা হয় এই ফেজে। এখানে কি করা হয়, ইউজারকে একটা ফর্ম দিয়ে দেওয়া হয় অথবা একটা ডায়লগ বক্স দিয়ে দেওয়া হয়, সেখানে ইউজার হয়তো বা কোনো ছবি আপলোড করবে অথবা স্পেসিফিক কিছু ডাটা পূরণ করবে, এন্ড দেন আমাদের কাজ হবে কি ওইটার উপর বেস করে প্রেডিকশন দেওয়া। সো এইটাই হচ্ছে, এই তিনটাই হচ্ছে ফ্লাস্ক অ্যাপ্লিকেশন বানানো, ফ্লাস্কে ডিপ্লয় করা মেশিন লার্নিং মডেলগুলো। ওকে, সো আমরা যদি এখানে একটা সিম্পল অ্যাপ্রোচের কথা চিন্তা করি, ধরেন আমরা হয়তো কি করবো, হাউস প্রাইস প্রেডিকশন করবো। সো হাউস প্রাইস যদি আমরা প্রেডিকশন করতে চাই, আমি ইউজার থেকে দুইটা ইনপুট নিব, যে কয়টা রুম, রুম নাম্বার কত, এন্ড তার হচ্ছে কত স্কোয়ার ফিটের বাসা। সো এই দুইটা ভ্যালু আমি নিব, যে আপনার রুম নাম্বার কত এন্ড স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট, সেটা আমি কার সাহায্যে নিব, এই প্লে লিস্টে আছে এইচটিএমএল ফর্মের সাহায্যে। সো ইউজার যখন ওই ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে, তখন ইনপুটটা আমরা নিয়ে সেটাকে প্রসেস করবো। কার মাধ্যমে প্রসেস করবো, ওই যে মডেলটা আমরা সেভ করেছি ডট পিকেএল, ডট জবলিব অথবা ডট এইচ5, এই মডেলটার মাধ্যমে আমরা প্রসেস করবো। সো প্রসেস করার পরে সেই মডেল আমাকে তো কোনো না কোনো ইনপুট আউটপুট দিবে, একটা প্রেডিকশন দিবে, সেই প্রেডিকশনটা আমি কি করবো, ইউজারের কাছে ডিসপ্লে করবো। সো বেসিক্যালি এটাই হচ্ছে একটা প্রসেস। সো আমরা যদি এইটার কাজটাই দেখতে চাই যে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে করবো, তো সেটার জন্য আমরা খুব ছোট একটা এক্সাম্পল দেখবো। তো আজকে যে ডাটা সেটটা আমরা ব্যবহার করছি বেসিক এক্সাম্পলের জন্য, সেটা হচ্ছে আইরিস ডাটা সেট। সো এই ডাটা সেটটা ডাউনলোড করে আপনাদের লোকাল মেশিনে অথবা কোলাবে যে কোনো জায়গায় আপনারা কি করবেন, ট্রেন করাই নেবেন। সো ট্রেন করানোর জন্য আপনারা মেশিন লার্নিং এর নলেজ থাকা দরকার, সেক্ষেত্রে আপনারা আমাদের কোর্স অথবা আমাদের ইউটিউব প্লেলিস্ট দেখতে পারেন। আচ্ছা, সো এখন আমরা কি করবো, ইউজার থেকে এই চারটা ইনপুট নিব, সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ এন্ড পেটাল ওয়াইড। সো এই চারটা ইনপুট নিয়ে আমরা প্রেডিক্ট করবো যে আসলে এটা কোন স্পেসিসের মধ্যে পড়ে, আইরিসের কোন স্পেসিসের মধ্যে পড়ে। সো এখানে দেখেন প্রত্যেকটা ভ্যালুর উপর বেস করে কিছু কিছু আউটপুট দেওয়া আছে, যেমন সেটোসা, ভার্সিকালার এন্ড আমার হচ্ছে ভার্জিনিকা, এইরকম। সো এই ইনপুটগুলোর উপর বেস করে আমরা কি করবো, আমরা আউটপুট দেখাবো, অর্থাৎ ইউজার চারটা ভ্যালু দিবে, আমি আউটপুট দেখাবো যেটা আসলে কোন আইরিসের মধ্যে পড়ে। সো এইটা আমরা যদি একটু করে যাই, সো এই জায়গায় প্রথমেই খেয়াল করেন, প্রথমে যেটা আইরিশ মডেল ডট পিকেএল, অর্থাৎ আমি ডট পিকেএল ফরম্যাটে অলরেডি সেভ করেছি। তো ডট পিকেএল ফরম্যাটে সেভ করার পরে এই জায়গায় আমি ইউজার থেকে চারটা ইনফরমেশন নিয়েছি। সেই ইনফরমেশন নেওয়ার জন্য আমরা কি করেছি, যে একটা এইচটিএমএল পেজ ডিজাইন করেছি, যেখানে ফ্লাস্কের ফর্মের কনসেপ্টের সাহায্যে ইউজার চারটা ইনপুট দিয়ে দিচ্ছে, এবং চারটা ইনপুট দেওয়ার পরে আমরা একটা বাটন রেখেছি প্রেডিক্ট। সো ইউজার যখন চারটা ইনপুট দিয়ে প্রেডিক্টে প্রেস করবে, তখন কি হবে, তখন ওই মডেলের মধ্যে ইনপুটগুলো যাবে এন্ড মডেলে প্রসেস হয়ে এই তিনটা স্পেসিসের যে কোনো একটা স্পেসিস দেখাবে যে আসলে এটা আইরিসের কোনটার মধ্যে পড়ে। সো রেজাল্ট দেখানোর জন্য আমরা আরেকটা এইচটিএমএল পেজ ডিজাইন করেছি, এটা খুবই সিম্পল, যেখানে আমরা কি যে প্রেডিকশনটা পেয়েছি সেই প্রেডিকশন, এবং এখানে আমরা আরেকটা পেজ ডিজাইন করেছি গো ব্যাক। গো ব্যাক কেন, আমরা যদি এই গো ব্যাক বাটনে ক্লিক করি তাহলে কি হবে, আবার ইউজার ইনপুট যে এইচটিএমএল পেজটা আছে সেটাতে যাবে। তার মানে একজন ইউজার চাইলে মাল্টিপল ইনপুট দিয়ে কাজটা করতে পারবে। সো আমরা যদি মেইন কোডে যাই, এখানে আরেকটা জিনিস আমরা ট্রাই ব্লক ব্যবহার করেছি। আমরা যদি লাস্ট ভিডিওটা রিকল করি, সেখানে আমরা কিন্তু এটা ডিসকাশন করেছিলাম যে ট্রাই কেন ব্যবহার করা। ধরেন এখানে ইউজার ইনপুট ভুল হয়েছে, অর্থাৎ একটা ইনপুট না দিয়ে সে কি করলো, প্রেডিক্ট বাটনে প্রেস করলো। সো এই ধরনের ইরর হ্যান্ডেল করার জন্য আমরা অলরেডি এখানে ট্রাই ব্লক ব্যবহার করেছি, যাতে ইউজার উল্টাপাল্টা ইনপুট দিলেও সেই ইররটা হ্যান্ডেল করতে পারে, সেজন্যই ট্রাই ব্লক দেয়। সো আমরা প্রথমে চারটা ইনপুট কোথায় থেকে নিয়ে এসেছি, এই যে এই এইচটিএমএল এর পেজের থ্রুতে চারটা ইনপুট নিয়ে এসেছি, এবং এই চারটা ইনপুটকে আমরা পাস করিয়ে দিয়েছি কার মাধ্যমে, এই ইনপুট ফিচার একটা এনপিআর এর মাধ্যমে। সো এই নাম পাই অ্যারে কি বা এই জিনিসগুলোর জন্য আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। ওকে, সো তারপরে আমরা কি করেছি, প্রেডিক্ট করেছি যে আসলে কোনটার মধ্যে পড়ে, কোন স্পেসিসের মধ্যে পড়ে। সো যে স্পেসিসের মধ্যে পড়বে সেই স্পেসিসের আউটপুট সে দেখাবে। সো আমরা এটা ডেমোটা যদি দেখতে চাই, দেখেন এই জায়গায় কিছু ভ্যালু দেওয়া আছে। সো এখানে আমি যে কোনো কিছু দিতে পারি, আমি 3 দিলাম বা 2 দিলাম, যে কোনো কিছু দিতে পারি। তার মানে সেপাল লেন্থটা দিচ্ছি, সেপাল ওয়াইডটা দিচ্ছি, পেটাল লেন্থটা দিচ্ছি, পেটাল ওয়াইডটা দিচ্ছি, চারটা ভ্যালু আমি দিয়ে ফেলছি।
যখনই আমি 4টা ভ্যালু দিয়ে ফেললাম, এরপরে আমি যদি প্রেডিক্টে ক্লিক করি, এইখানে দেখেন আমার ভার্সি কালার একটা স্পেসিস দেখিয়ে দিই। তার মানে এই যে দেখেন এইখানে কিন্তু আমার ভার্সি কালার আছে। সো এই প্রজাতিটা বা এই স্পেসিসটা, কারণ এখানে যে ভ্যালুটা ইনপুট দেওয়া হয়েছে সেটার উপর বেস করে। সো এখানে যদি আমরা ভ্যালুটা দেখি, তো দেখা যায় যে এই ভ্যালুর কাছাকাছি ভ্যালু বা এরকম ভ্যালু দেখে এরকম হচ্ছে। সো এই যে দেখেন গো ব্যাক দিয়ে গেলে আবার আমার এখানে ইনপুট ফর্মটা চলে আসবে। সো বেসিক্যালি এটা ছিল আমাদের ফার্স্ট এমএল অ্যাপ্লিকেশন ডিপ্লয়ের ভিডিও। পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের কাজ করব, যেমন ইমেজ ইনপুট নিয়ে কাজ করা দেখবো, তারপরে আমরা হাউস প্রাইস প্রেডিকশন করবো, এন্ড আরো কয়েকটা ডিফারেন্ট ফরম্যাটে মেশিন লার্নিং প্রজেক্টস দেখবো, যাতে করে আপনারা যে কোনো ধরনের মেশিন লার্নিং অ্যাপ ফ্লাস্কের মাধ্যমে হ্যান্ডেল করতে পারেন। থ্যাংক ইউ। আজকে আমরা দেখবো হাউজিং প্রাইস প্রজেক্টটা কিভাবে ফ্লাস্কের সাহায্যে ডিপ্লয় করা যায়। তো মেশিন লার্নিং শুরু করলে এই প্রবলেমটা খুবই পরিচিত একটা প্রবলেম। সেখানে একটা ডাটা সেট থাকে, হাউসের বিভিন্ন প্যারামিটার থাকে, অর্থাৎ তার বেডরুম কয়টা, হাউসটা কত স্কোয়ার ফিটের, হাউসের লোকেশন, হাউসটা কত সালে বানানো হয়েছে, এইসব বিভিন্ন প্যারামিটারের উপর বেস করে আমাদের হাউস প্রাইস প্রেডিকশন করা হয়। অর্থাৎ আমরা কিছু প্যারামিটার ইনপুট দিব, সে আমরা বেডরুম ইনপুট দিলাম, বাথরুম ইনপুট দিলাম, স্কোয়ার ফিট ইনপুট দিলাম, এন্ড দেন আমরা আউটপুট হিসেবে পাবো, প্রেডিক্ট করবো হাউসের প্রাইসটা কত হতে পারে। তো এটার জন্য আমরা ক্যাগলের এই হাউজিং প্রাইস ডাটা সেটটা ব্যবহার করবো, যেটাতে 21টা কলাম আছে, এখানে কিছু কলাম ভিজিবল। তো আমরা যদি এখানে দেখি সবগুলো কলামই পাবো, যেমন হচ্ছে আইডি, ডেট, প্রাইস, বেডরুম, বাথরুম, স্কোয়ার ফিট লিভিং, স্কোয়ার ফিট লট, ফ্লোরস, ওয়াটারফ্রন্ট, ভিউ, দেন হচ্ছে কন্ডিশন, গ্রেড, স্কোয়ার ফিট অ্যাভোভ, স্কোয়ার ফিট বেসমেন্ট, ইয়ার বিল্ড, ইয়ার রেনোভেটেড, জিপ কোড, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, স্কোয়ার ফিট লিভিং, এন্ড স্কোয়ার ফিট লট। সো এই কয়টা ডাটা দেওয়া আছে। সো আমরা আগের ভিডিওর স্টেপটাই ফলো করছি। এই ডাটা সেটটা আমরা ডাউনলোড করেছি, দেন সার্টেন কিছু মেশিন লার্নিং প্রসেসের মাধ্যমে ট্রেন করেছি। সো আপনাদের কাজ হবে এই ট্রেনিংটা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে শিখে নেন। সো যদি আপনারা শিখে নেন, দেন কোড করতে কোনো প্রবলেম হলে আপনাদের গিটহাব লিংক কমেন্ট বক্সে দিয়ে দিলে দরকার হলে আমি কোড রিভিউ করে দিই। সো এখন কোডে আসি যে এটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো আমরা যদি কোডের দিকে একটু দেখি, সো দেখেন ঠিক আগের মতোই আমরা কাজটা করেছি। আমরা মডেলটা লোড করেছি, দেন আমরা ইউজারের থেকে 4টা ইনফরমেশন নিয়েছি। ইনফরমেশনগুলো কি কি? বেডরুম, বাথরুম, ফ্লোর কয়টা, এন্ড কত সালে বিল্ড হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, এই যে 4টা আমি ডাটা ইনফরমেশন রিকোয়েস্ট করেছি, ইউজার সেটা ইনপুট দিবে। তো আমি যদি আমাদের HTML ফাইলে যাই, এখানে দেখবো যেটা ফ্লাস্কের ফর্মের সাহায্যে। সো এইখানে অলরেডি আমরা বেডরুমের জন্য ফর্ম বানিয়েছি, বাথরুমের জন্য ফর্ম বানিয়েছি, ফ্লোরের জন্য ফর্ম বানিয়েছি, এন্ড ইয়ার বিল্ডের জন্য ফর্ম বানিয়েছি, এবং দিন শেষে আমরা একটা বাটন বানিয়েছি যেটা হচ্ছে প্রেডিক্ট প্রাইস। সো এটাতে ক্লিক করলে আমাদের প্রাইসটা প্রেডিক্ট করবে। সো এইটা হচ্ছে আমাদের HTML কোড, যেটা আমার মেশিন লার্নিং মডেলকে ডাটা ফিড করানোর জন্য। অর্থাৎ এখান থেকে ইউজার ইনপুট দিবে, দেন ইনপুটটা আমার এই যে হাউস মডেল এইটাতে প্রসেস হবে, দেন এখান থেকে যে আউটপুটটা পাবো সেটা আবার ওয়েব পেজে আউটপুটটা দেখানো হবে। তো আমরা কি করেছি, এই ইউজার ইনপুট নিয়েছি, দেন সেটাকে আমরা নামপাই অ্যারেতে কনভার্ট করার পরে আমরা কি করেছি, এইটার প্রেডিকশন করার জন্য ওই মডেলের মধ্যে, মেশিন লার্নিং মডেলের মধ্যে আমার এই ভ্যালুটা পাস করেছি। তো যখন আমি ভ্যালুটা পাস করিয়ে দিব, তখন আমার আউটপুটটা ঠিক সেম পেজে দেখাবে, এরকম লেখা প্রেডিকশন ইকুয়াল টু এই ফরম্যাটে লেখাটা দেখাবে। তো আমরা যদি ঠিক আগের ভিডিওর সাথে এই ভিডিও কম্পারিজন করি, আগের ভিডিওতে আমরা এই প্রেডিক্ট ব্লকে ট্রাই রেখেছিলাম। তো ট্রাই কেন রাখা হয়েছিল? ইউজার ইনপুট দিচ্ছে কি দিচ্ছে না, বা যে কোনো ধরনের ইরর হ্যান্ডেল করার জন্য। তো আমি ইচ্ছাকৃতভাবে এখানে কোনো ট্রাই ব্লক রাখি নাই। আপনারা তো গিটহাব থেকে কোড পান, এই কোডটাও আপনারা পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু এটা করতেই পারেন যে আমরা এইখানে ট্রাই ব্লকটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। অর্থাৎ আমি এজ এ ইউজার যদি ফুল ভ্যালু ইনপুট দিই, সে আমি এমন একটা ইয়ার দিলাম যে ইয়ারটা এক্সিস্টই করে না, যেমন 2039। সো আসলে 2039 সালটা এখনো আসে না, তাহলে ট্রাই ব্লকের মাধ্যমে এই ইররগুলো আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারি। ওকে, তো যখন আমার এই প্রোগ্রামটা রান করাবো, আমার ইন্টারফেসটা কেমন হবে? আমার ইন্টারফেসটা ঠিক সিমিলার এরকম হবে। দেখেন এই জায়গায় সুন্দর একটা টাইটেল দেওয়া আছে। তো এটা কিছুই না, জাস্ট HTML CSS এর কম্বিনেশনের মাধ্যমে এরকম বানিয়েছি। এখানে আমি নাম্বার অফ বেডরুমস বাড়াইতে পারি, এন্ড এখানে হচ্ছে আমার বাড়ানো কমানোর অপশনটা আছে। সো এই পেজের ডিজাইনটা আমি অ্যাচিভ করেছি HTML CSS এর জন্য। আপনাদের যদি HTML CSS এর ভিডিও প্রয়োজন হয়, আমাদের চ্যানেলে প্লেলিস্ট আছে, দেখতে পারেন। তো আমরা দিলাম হচ্ছে বেডরুম আমাদের 4, বাথরুম 3, আমাদের ফ্লোর সে দিলাম 2টা, এন্ড কত সালে বিল্ড হয়েছে আমরা দিলাম 2015। সো আমরা কত সালে বিল্ড হয়েছে, কত সালে কয়টা বেডরুম, কয়টা বাথরুম, অর্থাৎ 4টা প্যারামিটারের উপর আমরা প্রেডিক্ট করছি। সো আমার একটা এস্টিমেট হাউস প্রাইস চলে এসেছে। এন্ড আমি যদি এখানে কমিয়ে দিই, ধরেন এখানে 2 দিলাম, 2 দিলাম, এখানে 1 দিলাম, এখানে সেম সালটাই দিলাম। তো দেখেন আমার যখন বেডরুম কমে এসেছে, আগে ছিল $6 লাখের মতো, $6 লাখ, এখন সেটা $3 লাখ চলে এসেছে। সো আমার কাজ প্রোগ্রামটা কিন্তু রান করে। তাহলে আমি স্টেপগুলো আবার যদি রিওয়াইন্ড করি, আমাদের ফ্লাস্ক পোর্শনে মেশিন লার্নিং অ্যাপ ডিপ্লয়ের জন্য ফ্লাস্কে আসলে বেশি কোড করার কোনো প্রয়োজন নেই। আমাকে কি করতে হবে, এই মডেলটা জেনারেট করতে হবে। এখন এই মডেল জেনারেট করার জন্য আপনি যত এক্সপার্টিস দেখাবেন, আমার আউটপুটটা তত অ্যাকুরেট হবে। আমি জাস্ট শুধু 4টা ইউজার ইনপুট নিয়েছি, একটা লাইন দিয়ে সেই ইউজার ইনপুটটা আমি মডেলের থ্রুতে পাস করেছি। তো আমি যদি চিন্তা করি যে এই মডেলের জন্য আমি এখানে কোড লিখেছি কতটুকু, জাস্ট 6 লাইন বা 7। আর HTML কোড এটা কি করবেন, এটা আপনি স্বাধীন, আপনি কেমন ডিজাইন করবেন, আপনি কেমন ইন্টারফেস দিবেন, এটা HTML ম্যানিপুলেটরের মাধ্যমে করতে পারবেন। সো নেক্সট ভিডিওতে আমরা আরো ডিফারেন্ট কিছু মেশিন লার্নিং প্রজেক্ট এক্সপ্লোর করব। থ্যাংক ইউ। আজকে আমরা শিখবো কিভাবে ফ্লাস্কের সাহায্যে একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস অ্যাপ বানানো যায়। সো সেন্টিমেন্ট অ্যানালাইসিস মানে কি? আমি একটা সেন্টেন্স দিলাম অথবা একটা ওয়ার্ড দিলাম বা কিছু বললাম, সেটার আসলে ইমোশনাল টোনটা কি, সে আসলে কি বুঝাইতে চায়, এই জিনিসটাকে
একেই বলা হয় আসলে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। মোট কথা একটা টেক্সটের বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে সে বলবে যে আসলে এটা কোন সেন্সে মিন করছে, পজিটিভ, নেগেটিভ অর আদার্স। সো বেসিক্যালি আমরা এখানে কোনো মডেল ট্রেন করবো না, যেহেতু এমএল আমাদের পার্ট না বা এনএলপি আমাদের পার্ট না। সো আপনারা স্টাডি ম্যাট চ্যানেলে অনেক এমএল এনএলপি রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। সো আপনারা ওই ভিডিওগুলো কভার করে নেবেন। তো বেসিক্যালি আমরা খুব সহজ একটা পাইথন লাইব্রেরি ব্যবহার করবো, সেটা হচ্ছে টেক্সট ব্লক। সো এটার কাজ হবে জাস্ট আমার একটা সিম্পল সেন্টেন্স দিব, সে কি করবে সেই সেন্টেন্সটা থেকে এটা পজিটিভ না নেগেটিভ এই জিনিসটা ডিফাইন করবে। অ্যান্ড ভিডিওর শেষ পোর্শনে আমি বলবো যে আসলে এই কাজগুলো আমরা আরো ডিফারেন্ট কি ওয়েতে করতে পারি। ওকে, সো আমি একটু কোড পোর্শনে চলে যাই। দেখেন এখানে আমরা জানি যে বরাবরের মতোই আমরা ফ্লাস্ক থেকে রেন্ডার টেমপ্লেট এই লাইব্রেরিটা ইম্পোর্ট করেছি। এখন টেক্সট ব্লব আমাদের দরকার এখানে। সো টেক্সট ব্লব যেহেতু দরকার, আমরা এখানে এটা ইনস্টলের জন্য ওই একই কমান্ড ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে পিপ ইনস্টল দেন হচ্ছে টেক্সট ব্লব। সো এই কমান্ডটা দিলে আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, অর্থাৎ আমার এই প্লেলিস্ট যারা ফলো করছেন প্রথম থেকে জানে যে আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন সেখানে হচ্ছে ওয়ান বাই ওয়ান আমাদের যে রিকোয়ার্ড লাইব্রেরিগুলো আছে সেগুলো ইনস্টল করছি। তো আমরা একটা এইচটিএমএল পেজ ডিজাইন করেছি যেটা সেন্টিমেন্টাল ইন্ডেক্স বা সেন্টি ইন্ডেক্স নাম দিয়েছি। সো এটার কাজ তেমন কিছু না, জাস্ট একটা সেন্টেন্স ইনপুট নেওয়ার জন্য বক্স থাকবে, সেই বক্সটাতে একটা প্রেডিক্ট বাটন থাকবে। যখন আমি প্রেডিক্টে ক্লিক করব সে আসলে প্রেডিক্ট করে জানাবে যে আমার সেন্টেন্সটার আসলে ইনপুটটা কি হবে এন্ড আউটপুটটা কি হবে। ওকে, সো ইনপুট আমি একটা সেন্টেন্স দিব এন্ড সেটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে সে হচ্ছে কাজটা করবে। ওকে, সো আমরা যদি মেইন কোডে যাই আমাদের সেন্টিমেন্ট অ্যানালাইসিসের, সো এখানে আমরা কি করেছি, দুইটা ফাংশন লিখেছি। একটা হচ্ছে হোম, সো হোম পেজ আসলে আমার ওই জাস্ট ফর্মের বক্সটাই দেখাবে। প্রেডিক্ট ফাংশনে গিয়ে আমরা আসলে কাজটা করেছি। সো প্রেডিক্ট ফাংশনে প্রথমে যে কাজটা করা হয়েছে যে এখানে ইউজার যে টেক্সটটা দিয়েছে সেই টেক্সটটা নেওয়া হয়েছে। ওকে, সেই টেক্সটটা নেওয়ার পরে আমরা টেক্সট ব্লবের সাহায্যে অ্যানালাইসিসটা করছি। সো এখানে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাদের এখানে কয়েকটা অপশন রেখেছি, একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ অ্যান্ড নিউট্রাল। এটা জাস্ট একটা ডেমো, খুব সিম্পল একটা জিনিস বিল্ড করা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন। সো আমরা যদি আগের ভিডিওগুলোর কথা চিন্তা করি, সেই ভিডিওগুলোর ক্ষেত্রে আমরা একটা মডেল সেভ করতাম। তো এইখানে আমি মডেল সেভ করে নিই, কিন্তু আমি বলে দিব যে আপনারা এই জিনিসগুলো শিখলে মডেলটা সেভ করতে পারবেন। তো আমরা জাস্ট করেছি কি, বিল্ট ইন যে পাইথনের লাইব্রেরি আছে সেটা ব্যবহার করেছি। তো এই কি করবে, আমার সেন্টেন্সটা নিবে ইনপুট হিসেবে, সেই সেন্টেন্সটা এই তিনটা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে সে ফেলবে এবং তারপরে কি করবে, ওই সেম ওয়েব পেজে সে আউটপুটটা দেখাবে। কিরকম, আমরা যদি কোডের পোর্শনে যাই, সো এখানে দেখেন এখানে একটা বক্স দেয়া আছে। সো আমি এখানে লিখলাম আই লাভ ফ্লাস্ক। সো আমি বললাম আই লাভ ফ্লাস্ক। সো এখানে অ্যানালাইজ দিলাম। সো এখানে আমার হচ্ছে সেন্টিমেন্টটা পজিটিভ। এখন এই জায়গায় যদি দেই আই ডোন্ট লাইক পাইথন, সো এখানে দিলে দেখেন নিউট্রাল দেখাচ্ছে, যদিও এটা অত ভালো কাজ করে না অ্যাকচুয়ালি। সো এই জন্য দেখাচ্ছে। এখন আমার ক্ষেত্রে তাহলে এইখানে আমার ভালো অ্যাকুরেসি সম্পূর্ণ সেন্টিমেন্ট অ্যানালাইসিস মডেল আমরা কিভাবে বিল্ড করতে পারি। তো এইখানে দেখেন আপনারা যদি এমএল বা হাগিং ফেস এই ধরনের জিনিসপত্র শিখতে পারেন, যেমন আমাদের এই চ্যানেলে আপনারা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, এসভিএম এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। সো আপনারা যদি নিজেদের একটা কাস্টম এমএল মডেল বানান সেই ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসিটা অনেক ভালো আসবে। যেমন এখানে একটা আমার ভালো অ্যাকুরেসি দিয়েছে আই ডোন্ট লাইক। সো এই জিনিসটা কি পার্সপেক্টিভের উপর হয়তো দিচ্ছে নিউট্রাল। সো এইরকম আমি তাকে বুঝাচ্ছি যা সেই পার্সপেক্টিভের উপর থেকে আমার আউটপুটটা দিচ্ছে। সো এবং আপনারা বিভিন্ন ধরনের এখানে ওয়েস আছে। সো এই ওয়ে গুলো শেখার জন্য আপনারা আমাদের চ্যানেলগুলো ফলো করতে পারেন, সেখানে এনএলপি, মেশিন লার্নিং এই রিলেটেড বিভিন্ন ভিডিওস আছে। সো আমরা আবার যদি একটু কোড পোর্শনে আসি, তো এইখানে দেখেন আমরা তখন কি করবো, যখন এমএল শিখবো এই জায়গায় আমরা এই টেক্সট ব্লক ব্যবহার না করে আমি যে ইনপুটটা নিয়েছি সেই ইনপুটটা ওই মডেলের মধ্যে আমি পাস করাবো। যখন আমি পাস করাবো যে আউটপুট পাবে, আউটপুটের উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করব। সো আমি আপনাদেরকে বলবো যারা এই ভিডিওগুলো ফলো করছেন আপনারা ডিফারেন্ট যে ওয়েগুলো আমি বলেছি সেই ওয়েগুলোতে ট্রেন করানোর চেষ্টা করেন, এবং ট্রেন করার পরে আপনারা যদি গিটহাবে কোডগুলো দিয়ে দেন, আমাদের গিটহাব ব্রাঞ্চ খোলাই আছে। সো সেখানে কোডগুলো দিয়ে দিলে আমি ওভারভিউ করতে পারবো, অথবা ইউটিউবে কমেন্ট ডাউন করে দিলে আপনাদের কোডগুলো আমি দেখতে পারবো। থ্যাংক ইউ। তো আজকে আমরা শিখবো কিভাবে ফ্লাস্কের সাহায্যে স্টক প্রেডিকশন অ্যাপ বানানো সম্ভব। তো আমরা প্রথমে যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে এই স্টক প্রাইস মডেল, এটাকে আমি ট্রেন করে নিয়েছি। তো আমি এখন ডাটাটা পেলাম কোথায়, ডাটা আসলে ওয়াই ফাইন্যান্স এই লাইব্রেরিতেই স্টক প্রাইসের ডাটাগুলো অ্যাভেলেবেল থাকে। সো আমি কত বছরের ডাটা প্রয়োজন সেখান থেকে আমি ডাটা নিয়ে সেই ডাটাটাকে ট্রেন করাইতে পারি। এখন ডাটা ট্রেন কিভাবে করাই, এটার জন্য আমাদের স্টাডি মার্ট চ্যানেলে আপনারা মেশিন লার্নিং ট্রেনিং এর ভিডিও দেখতে পারবেন, সেটা দেখার জন্য আমি সাজেশন দিব। সো বেসিক্যালি আমরা প্রথমেই এই মডেলটাকে লোড করছি। তো বরাবরের মতোই আমরা আগে ফ্লাস্ক অ্যাপগুলোতে যা করেছি, যে একটা এইচটিএমএল পেজ লোড করেছি অ্যান্ড যখন আমি প্রেডিক্ট বাটনে ক্লিক করব সেখান থেকে সে তার পরের দিনে এই কোম্পানির একটা নির্দিষ্ট কোম্পানির স্টক প্রাইস কেমন হবে এই জিনিসটা প্রেডিক্ট করবে। ফর এক্সাম্পল
তার আগে আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে টিকার জিনিসটা কি। যেসব কোম্পানি শেয়ার বাজারে ইনলিস্টেড, তো ওয়াই ফিন্যান্স আসলে এটা ইউএস এর স্টক প্রাইসের যে লিস্ট সেইখানে থাকে। তো ওইখানে যেসব কোম্পানি শেয়ার বাজারে লিস্টেড, ফর এক্সাম্পল অ্যাপল, টেসলা, এরকম। সো প্রত্যেকটা কোম্পানির জন্য একটা ইউনিক কোড টাইপ থাকে। যেমন অ্যাপলের জন্য এএপিএল, অথবা টেসলার জন্য টিএসএলএ, এইরকম কিওয়ার্ড থাকে। সো আমরা যখন এই কোম্পানির কিওয়ার্ডটা দিব, আউটপুট হিসেবে আমার কি করবে, তারপরের দিন স্টক প্রাইস কেমন হইতে পারে এই জিনিসটা একটা প্রেডিক্ট করবে। এটা খুবই সিম্পল কাজ। আপনারা আরো বিভিন্ন প্যারামিটার দিয়ে আপনাদের মডেলটাকে ইমপ্রুভ করতে পারেন। এখানে ইনপুট আউটপুট আরো অনেক কিছু হইতে পারে। সো অত ডিসকাশনে আমি যাচ্ছি না। সো আমরা যদি কোডটা একটু অ্যানালাইসিস করি, তাহলে এখানে আমরা প্রথমত যে কাজটা করব, আমার এখানে প্রথমেই যে কাজটা করা হয়েছে যে আমার টিকারের যে ভ্যালুটা আমি দেই, সে আমি এমন কোম্পানি ইনপুট দিলাম যা ওয়াই ফাইন্যান্সে অন্তর্গত না। যদি কোম্পানিটা না থাকে তাহলে সে বলবে যে প্লিজ ইন্টার এ ভ্যালিড টিকার, অর্থাৎ এই নামে কোনো কোম্পানি নেই। আপনি এমন কোনো কোম্পানির নাম দেন যে কোম্পানির সাহায্যে বা যে কোম্পানিটা প্রেডিক্ট করা আসলে পসিবল। তো আমাদের সব জায়গায় যে কোনো প্রজেক্টে এই কাজটা করা উচিত যে ইউজার যদি ভুল ইনপুট দেয় তাকে বোঝানো উচিত যে আপনি ভুল ইনপুট দিয়েছেন। ওকে, তো এবার আমরা যে টিকারটা পেয়েছি, যেমন আমি হয়তো অ্যাপলের জন্য দিলাম অথবা টেসলার জন্য দিলাম, সেই টিকারের লাস্ট 1 ইয়ারের ডাটা আমি কালেক্ট করবো। সো এখানে আমি পিরিয়ডটা বেশি হইতে পারে, কম হইতে পারে। ওকে, সো এরপরে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যদি ওই টিকারের কোনো ডাটা অ্যাভেলেবেল না থাকে তাহলে বলবে যে না, এই 1 ইয়ারের কোনো ডাটা নেই। ওকে, সো এখন আমি যে ডাটাটা পেয়েছি এই ডাটাটা ইউজ করে আমি প্রেডিক্ট করব। তাহলে আমি প্রিভিয়াস এই ডাটাগুলোর উপর বেস করে আমি পরবর্তী দিনে আমার প্রেডিকশনটা কত হবে, আমার প্রাইসটা কত হবে সেটা করবো। সো আমি পরবর্তী দিনের জন্য আমার এই মডেলের মধ্যে দিয়ে কি করলাম, এই ডাটাগুলো পাস করিয়ে দিই। যখন আমি ডাটাটা পাস করাবো, মডেল আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে। তো এখানে এইভাবে ডাটা নেওয়ার কারণ হইলো যে যদি কখনো আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয় তাহলে আমার ডাটাটা প্রথম ভ্যালুটা নিবে, আর সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে হইলে প্রথম ভ্যালুটা নিবে। দুইটার ক্ষেত্রে একই কাজই করবে। ওকে, সো এরপরে আমাদের আউটপুট হিসেবে প্রাইস প্রেডিক্টরটা দেখাবে যে এই প্রাইস হইতে পারে। সো আমরা যদি আমাদের অ্যাপে যাই, অ্যাপে গেলে আমরা আসলে দেখতে পারবো যে কিভাবে। তো এখানে জাস্ট সিম্পল করা হয়েছে, আপনাদের আগের এক্সপিরিয়েন্স থেকে আমরা এইচটিএমএল বা সিএসএস এখানে অ্যাপ্লাই করে আরো সুন্দর করতে পারি। সো আমরা লিখলাম এএপিএল। সো এটা হচ্ছে আসলে অ্যাপলের টিকার নেম। সো আমি যখন প্রেডিক্ট দিব, সো এইখানে আমার হচ্ছে প্রেডিক্টেড স্টক প্রাইস, এখানে একটা ভ্যালু চলে আসছে। কিভাবে ওয়েদার অ্যাপ, তো আজকে আমরা ক্লাস দিয়ে কিভাবে ওয়েদার অ্যাপ, অর্থাৎ এখানে লাইভ ওয়েদার টেলিকাস্ট দেখতে পাওয়া যাবে এরকম বানানো যায়, পাশাপাশি মেশিন লার্নিং কিভাবে ইন্টিগ্রেট করা যায়। সো দুইটা ওয়ে ডিসকাস করবো। তো আমাদের প্রথম যে ওয়েটা সেটা খুবই সহজ। আমরা কি করব, জাস্ট ওপেন ওয়েদার এপিআই ব্যবহার করে সিম্পল একটা ফ্লাস্ক অ্যাপ বানাবো, যা ফোনের একটা অ্যাপের মতোই হবে, যেখানে আমরা কি করব, যে কোনো সিটি, অর্থাৎ পৃথিবীর যে কোনো সিটির নাম দিব। সেটা হতে পারে ঢাকা, হতে পারে খুলনা, অথবা হতে পারে নিউ ইয়র্ক। যে কোনো জায়গার জাস্ট আমি প্রপার স্পেলিং দিলেই সে কি করবে, ওই জায়গার আমার মানে কারেন্ট যে ওয়েদার রিপোর্ট, কারেন্ট যে ওয়েদার আপডেট সেটা দিবে। সো এইখানে আমার বেসিক্যালি নিজেকে কোনো কিছু করতে হবে না। সো আমি যদি ওয়ার্ক ফ্লোর দিকে তাকাই, এখানে খুব সিম্পল। আমি একটা ফ্লাস্কের ফর্ম নিব, সেখানে কি করব, ইউজারকে ইনস্ট্রাক্ট করবো যে একটা সিটি নেম দেন, দেন আমি ওপেন ওয়েদারে একটা অ্যাকাউন্ট খুলবো। সেখানে আমি যখন একটা অ্যাকাউন্ট খুলবো, ফ্রিতে আমাকে কিছু রিকোয়েস্ট পাঠানোর সুযোগ দিবে তারা। তো আমি সেইখান থেকে একটা এপিআই কি কালেক্ট করে নিব। তো আমি যে কোডটা দিব সেই কোডের এপিআই কি যদি আপনারা ইউজ করেন তাহলে অনেক সময় হয়তো কাজ নাও করতে পারে, কারণ সিমিলার ফাংশনালিটি দরকার হবে। সো আপনাকে কি করতে হবে, আগে সবার আগে আপনাকে এই ওপেন ওয়েদার এপিআই কালেক্ট করতে হবে। কালেক্ট করার উপায় কি, ওপেন ওয়েদার ওয়েবসাইটে যাবেন, গিয়ে নিজের একটা অ্যাকাউন্ট খুললে ফ্রিতে আপনাকে একটা এপিআই কি দিবে। তো যখন আমি এই এপিআই কি ইউজ করবো এন্ড একটা সিটির নেম দিয়ে রিকোয়েস্ট পাঠাবো, তখন এপিআই রেসপন্স হিসেবে আমাকে কি দিবে, তার টেম্পারেচার কত, হিউমিডিটি কত, উইন্ড স্পিড কত, ওয়েদার কন্ডিশন কি, এই জিনিসগুলো দিবে। তো আমার যে ইনফরমেশন আমি দেখাইতে চাই, আমি ততগুলো ইনফরমেশন শো করবো। সো বেসিক্যালি এটা হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন আমরা বানাচ্ছি যা রিয়েল টাইম ইনফরমেশন গুলো আমাকে দিবে, কিন্তু এখানে কোথাও কিন্তু আমরা মেশিন লার্নিং ব্যবহার করি না। তো এটার যদি ফাংশনালিটির কথা চিন্তা করি, যে আমার এইখানে নো হিস্টোরিক্যাল ডাটা ইজ ইউজড, মেশিন লার্নিং যেহেতু অ্যাপ্লাই করি নাই, তার মানে প্রিভিয়াস কোনো ডাটাও আমরা ইউজ করি নাই। সো বেসিক্যালি এটা কার উপর ডিপেন্ড করে, প্রপারলি এই এপিআই এর উপর ডিপেন্ড করে। সে আমি ফ্রি অ্যাকাউন্ট চালাচ্ছি, এখন আমার কোয়েরির যে লিমিটেশন আছে সেই লিমিটেশন যদি ক্রস করে তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে আমার কোনো আউটপুট আসতেছে না। সো এটা একটা প্রবলেম হতে পারে। আরেকটা কি, কখনো কখনো হয়তো কানেক্টিভিটির কারণে বা বিভিন্ন ইস্যুর কারণে এপিআইটা প্রপারলি রেসপন্স করছে না, তো তখন কোনো আউটপুট আসবে না। তার মানে আমার এই অ্যাপ পুরোটাই ওপেন ওয়েদার এপিআই বা অন্য কোনো ওয়েদার এপিআই যদি ব্যবহার করি সেটার উপর ডিপেন্ডেন্ট হবে। তো এখানে যেহেতু আমার কম্পিউটারে কোনো লোকাল ফাংশনালিটি, লোকাল মডেল কোনো কিছু চলছে না, সেহেতু এইখানে আমার এটা ইমপ্লিমেন্টেশনের জন্য আমার অত পাওয়ারফুল মেশিনও লাগবে না বা অত পাওয়ার কনজিউমিংও হবে না। ওকে, এবার আমরা যদি ওপেন ওয়েদার এপিআইও ইউজ করবো এন্ড এমএলও ইউজ করবো, তো সবার আগে মেশিন লার্নিং এর জন্য যে জিনিসটা আমাদের দরকার, প্রিভিয়াস কিছু ডাটা হিস্ট্রি দরকার। সো এই ডাটা হিস্ট্রিটা আমরা কি করতে পারি, ওপেন ওয়েদার ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারি, অথবা ক্যাগল থেকে কালেক্ট করতে পারি। বিভিন্ন ডাটা যে কোনো ওয়েবসাইট থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি। কালেক্ট করার পরে স্টেপ হবে আমাদের একটা মডেল ট্রেন করা। সো সেই মডেলটা আমরা কি করবো, বরাবরের মতো আগের যে কোড, হয়তো জবলিভ ফরম্যাট অথবা পিপল ফরম্যাট, যে কোনো একটা ফরম্যাটে আমি ট্রেন মডেলটা সেভ করবো। তারপর ইউজার কি করবে,
সো আমার ইউজার দুইটা ইনফরমেশন পাবে এখানে, বর্তমান ওয়েদার কি অ্যান্ড ফিউচার ওয়েদার কি হতে পারে। সো আগের অ্যাপ যেটা ছিল সেটা শুধু ইনস্ট্যান্ট টাইমিং এর জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এটা শুধু ইনস্ট্যান্ট টাইমিং না, ফিউচার প্রেডিকশনের জন্য অ্যাপ্লিকেবল। তো ফিউচার প্রেডিকশন করতে গেলে আমার কি করতে হবে, একটা মেশিন লার্নিং মডেল লাগবে যা 1 ইয়ার 2 ইয়ার বা 5 ইয়ার হিস্ট্রির উপর বেস করে সেখানে প্রেডিকশনটা দিবে। আর কারেন্ট ওয়েদার যেটা ঠিক আগের অ্যাপটাই একই কাজটা এখানে করবে। সো আমরা চাইলে এইরকম দুইটা কম্বাইন্ড একটা অ্যাপ্লিকেশনও বানাইতে পারি। সো এইটা আর ওইটার পার্থক্যের কথা যদি চিন্তা করি, যে এইখানে ফাংশনালিটি বেশি, যেমন আমার কি ফিউচারে কি হবে এই জিনিসটা আমি বুঝতে পারছি, কিন্তু আগের অ্যাপে ফিউচারে কি হবে ওই রেসপন্সটা আমরা পাচ্ছিলাম না, আমরা শুধু রিয়েল টাইম রেসপন্সটা পাচ্ছি। সো আমরা যদি এবার কোড পোর্শনে যাই, সো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপটা, যেখানে আমরা কি করেছি, খুব সিম্পলি আমরা একটা এপিআই কি ডিক্লেয়ার করেছি। তো এই এপিআই কি আপনি কিভাবে পাবেন, যখনই openweather.com এ যাবেন, সরি .org এ যাবেন, তখন আপনারা একটা অ্যাকাউন্ট খুলে সাইন আপ করলে এই এপিআই কিটা পাবেন। সো এই এপিআই কি কপি করে এখানে পেস্ট করে দিন। এখন এপিআই কি যখন আমার পেস্ট হয়ে গেল, তখন আমার কি করতে হবে, ফ্লাস্কের একটা হোম পেজ বানাতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল জানি। হোম পেজে আমরা কি করতে পারি, সিটির ইনফরমেশন দিতে পারি, যে কোন সিটিতে আমি কোন সিটির ইনফো দেয়, একটা ফর্ম করে সেখানে সিটির ভ্যালুটা নিয়ে নিব। তো সিটির ভ্যালু নেওয়ার পরে এখানে আমরা কয়েকটা প্যারামিটার দিয়েছি। প্রথমত সিটি, কোন সিটি সেটা, তারপরে আমার হচ্ছে এই এপিআই কি দ্বারা এটা ভেরিফাই করবে যে আমার রিকোয়েস্টটা ভ্যালিড কিনা, এন্ড এখানে কিছু কিছু ডাটা চলে আসবে। সো এখানে আমরা করছি ফেস টেম্পারেচার ইন সেলসিয়াস। এই জায়গায় আরেকটা ব্যাপার আছে, যে আমরা কি কি ডাটা এখানে নিয়ে আসবো। তো আমরা প্রথমত বেসিক্যালি টেম্পারেচারটা নিয়ে আসবো সেলসিয়াসে, হিউমিডিটিটা নিয়ে আসবো, আর ওয়েদারটা নিয়ে আসবো। সো আমি যখন ইনফরমেশন গুলো পাবো আমার এপিআই এর এগেইনস্টে, যখন ওয়েদার ওপেন ওয়েদার আমাকে রেসপন্স পাঠাবে, সেই ডাটাটা আমি ফেচ করে সেই ডাটাটা নিয়ে আমি আমার আউটপুটে বা রেজাল্ট ডট এইচটিএমএল এই পেজে সেটা শো করবো। সো এটা একটা ওয়ে হতে পারে। তো আমি যদি এটার ইনপুট আউটপুট দেখাই ডেমো, সো আমাদের এই যে এখানে এখানে আমি যে কোনো একটা সিটির নাম দিই, ফর এক্সাম্পল আমি ঢাকা দিলাম। সো আমি যদি ঢাকা দিই গেট ওয়েদার, আমার ঢাকার এখন যে টেম্পারেচার সেটা দিবে, এন্ড হিউমিডিটি সেটাও দিবে। ওকে, সো এবং আমার ওয়েদারটা কেমন, হেজ, সেটা দিচ্ছে। সো আমি যদি এখন সে এক্সাম্পল খুলনা দিতে চাই, সো আমি খুলনাও দিতে পারি, এন্ড গেট ওয়েদার। সো আমি খুলনার হিউমিডিটি পাচ্ছি, সেখানে হচ্ছে ক্লিয়ার স্কাই আছে, এন্ড টেম্পারেচারটা হচ্ছে 18.21 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইটা কি এখন যে সময়, সে এখন যদি আমার ঘড়িতে রাত 11টা বাজে, তো 11টার এই টাইমিংটা দেখাচ্ছে, এই ওয়েদারটা দেখাচ্ছে। ওকে, সো আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি মেশিন লার্নিং এর থ্রুতে কাজটা করতে পারেন। তো এইখানে মেশিন লার্নিং এর জন্য আমি বড় বড় কোডগুলোতে কি করি, যে একটা মডেল আপনাদেরকে দিয়ে দিই। তো এবার আমি ডিফারেন্ট একটু স্টেপ নিচ্ছি, যে আমি এপিআই এর কোডটা পুরো করে দিয়েছি, কিন্তু এই মডেল ট্রেনিং ফাইলটা আপনাদের দিচ্ছি না। আপনারা চেষ্টা করেন যে নিজেরা এরকম মডেল সেভ করতে পারেন কিনা। এখানে .pkl হতে পারে, .joblib হতে পারে, আপনি যেভাবে সেভ করতে পারেন। তো এটার জন্য আমাদের চ্যানেলে মেশিন লার্নিং এর ভিডিও আছে, আপনি সেটা দেখে ট্রেন করা শিখতে পারেন। ডাটাসেট হিসেবে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ডাটাসেট ব্যবহার করতে পারেন, ক্যাগল থেকে, ওপেন ওয়েদার থেকে, বা অন্যান্য ওয়েবসাইট থেকে। সো আমরা এখানে কি কাজ করছি, যখন মডেলটা আমার সেভ হবে, সেখানে কি করবো, প্রথমে আবারও সেম কাজ করবো, সিটির রিকোয়েস্ট নিব। সো বর্তমানে তার যে ডাটা সেটা দেখাবো, এন্ড তারপরে এটাও দেখাবো যে ভবিষ্যতে কি হতে পারে। সো আমার এখানে দুইটা ইনফরমেশন দেখাচ্ছে, কারেন্ট টেম্পারেচারও এন্ড ফিউচার টেম্পারেচারও, বা প্রেডিকশন করছে। সো আমরা চাইলে দুইভাবেই অ্যাপটা ডিপ্লয় করতে পারি। সো আমি দুইটা কোডই দিয়ে দিব, আপনারা দুইটা থেকে প্র্যাকটিস করতে পারেন। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে। থ্যাংক ইউ।